আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সাফা দুঃখী দুঃখী ভঙ্গিতে আরিফের দিকে তাকায়। বেচারাও দুঃখ লাগছে। সে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে নিভ্রর দিকে তাকাচ্ছে। সাফা হতাশ কণ্ঠে বলে, আরে ক্যাবলাকান্ত, আপনি এখানে কেন? আরিফ রেগে তাকায় সাফার দিকে। এত হ্যান্ডসাম একটা ছেলেকে এই মেয়ে ক্যাবলাকান্ত কিভাবে বলতে পারে? হাউ! আরিফ রেগে কিছু বলতে যাবে, তার আগেই নিভ্র এগিয়ে এসে বলে, সাফা গাড়িতে উঠে বসো। না, বসবো না। আপনার মতো লোকের সাথে আমি যাব না। আমার আইসক্রিম কেন ফেলেছেন? আচ্ছা, আবার কিনে দেবো, এবার চলো। সাফা খুশিতে গদগদ হয়। নিভ্রর দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় সে, চিৎকার করে বলে ওঠে, সত্যি? আর আরিফ গার্ডস নিয়ে এখান থেকে যাও, আমি বাসায় যাব। সাফা নিভ্রর গাড়িতে উঠে বসে। নিভ্র ভাবতে পারছে না একটা মেয়ে আইসক্রিমের জন্য এত পাগল হতে পারে। অবাক লাগছে তার কাছে ব্যাপারটা। আরিফ হা করে তাকিয়ে আছে, তার মাথায় ঢুকছে না নিভ্র নীল এই মেয়ের জন্য এতটা চিন্তিত কিভাবে। আরিফের মনে হচ্ছে তার নিভ্রকে নিভাতে কেউ সত্যি চলে এসেছে। আরিফ হাসে, গার্ডসে গাড়িতে উঠে বসে, জানালা দিয়ে একবার নিভ্রকে দেখে। সাফাকে সামলাতে বেচারার অবস্থা খারাপ। নিভ্র ড্রাইভিং সিটে বসে পড়ে। পেছন থেকে একটা ব্যাগ নিয়ে সাফার হাতে দেয়। সাফা ব্যাগটা দেখে চিনতে পারে এটা তার নিজের ব্যাগ, কিন্তু জোনাকির বক্সটা কই? সাফা চারিদিকে একবার খুঁজে, না পেয়ে নিভ্রর দিকে তাকায়, প্রশ্ন করে, আমার জোনাকি? এখন আমার হয়ে গেছে? নিভ্র মুচকি হাসলো। সাফা থ মেরে ভাবতে থাকে, কি বোঝাতে চেয়েছিল নিভ্র, আর তার জোনাকি নিয়ে নিভ্র কি করবে এটা ভেবেই পাচ্ছে না সে। সাফা নিভ্রর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ নিভ্র কালো শার্ট পরেছে, তার উপর নীল ব্লেজার। সাফা নিজের জামা একবার দেখে তো নিভ্রর জামা একবার দেখে, মিলটা দেখে নিজেই হাসে। নিভ্র চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিয়ে একবার আর চোখে সাফাকে দেখে। মেয়েটা পাগলের মতো নিজে নিজেই হাসছে, অদ্ভুত। নিভ্রের গালের দুপাশে মেয়েদের মতো লাল, খোঁচা দাড়ি গুলো একটু উপরে লাল আভা দেখেও সাফা হাসে। ফুট করেই সাফা নিভ্রের দিকে ঝুঁকে তার গাল টেনে দেয়। আকস্মিক এমন কাণ্ডে নিভ্র ভীষণ খায়। সে বড় বড় চোখ করে সাফাকে দেখছে। সাফা খিলখিল করে হেসে দিয়ে সামনে তাকিয়ে চিৎকার করে, ডাক্তার সাহেব, সামনে তাকান। নিভ্র সামনে তাকিয়ে গাড়ি কন্ট্রোলে নিয়ে দীর্ঘশ্বাস নেয়। সাফা ভয়ে একটু চুপসে যায়, তাই বাইরের দিকে মুখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতা থাকে। হঠাৎ সাফা চেঁচিয়ে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামান। নিভ্র দ্রুত ব্রেক কষে। সাফা গাড়ি খুলতে চায়। নিভ্র তার হাত ধরে বলে, কি হয়েছে আগে বলো। মিষ্টি মিষ্টি কিউট মেঘ খাবো। নিভ্র এবার পাগল হওয়ার উপক্রম। এই মেয়ের জন্য এখন কি তাকে আকাশ থেকে মেঘ নিয়ে আসতে হবে নাকি? কিন্তু আকাশ ছুঁয়ে দেখবে কিভাবে? নিভ্র যেন হিতাহিত চিন্তায় চেতনায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তার নিজেকেই সত্যি অসহায় লাগছে। একটু ক্লান্ত চোখে সাফার দিকে তাকায়। সাফা ঠোঁট জোড়া একসাথে করে হেসে বলে, চলেন না। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমিই যাব। দাঁড়াও, তুমি কি পাগল সাফা? ধমক দিয়ে বলে নিভ্র। কেন? ভ্রু কুচকে গম্ভীর ভাব নিয়ে বলে সাফা। নিভ্র মনে মনে বলে, ভাবখানা এমন যেন আমি পাগল। তারপর ডান হাতে চুল ঠিক করে চোখের সানগ্লাস নামিয়ে বলে, মেঘ কি গাছে ধরে না বাজারে পাওয়া যায়? এমন আজব জিনিস তোমার মাথায় আসেই সম্ভব। এসব পাগলামি ছাড়ো আর বসে পড়ো, আমি আইসক্রিম পার্লারে নিয়ে যাব, তখন মন ভরে আইসক্রিম খেয়ে নিও। আরে আপনি বুঝতে পারছেন না, আমি ওই মিষ্টি মিষ্টি মেঘের কথা বলছি। সাফা হাত দিয়ে রাস্তার পাশে ইশারা করে। নিভ্র সামনে তাকিয়ে থ মেরে যায়। একবার সাফার দিকে তাকিয়ে দুহাত নিজের চুল টানে, তারপর একটা বোকার মতো হাসি দেয়। নিজেকে তার নিজেরই পাগল মনে হচ্ছে। নিভ্র হেসে হেসে সাফাকে বলে, ওটার নাম জানো না তুমি? ওটা মিষ্টি মেঘ না, ওটা হাওয়াই মিঠাই। এতটা বোকা তুমি? বলেই নিভ্র হাসে। সাফা গাল ফুলিয়ে নিচের দিকে তাকায়। তার চোখ থেকে
কয়েক ফোঁটা পানি অনায়াসে গড়িয়ে পড়ে। নিভ্র অবাক হয়, সে নিজের মনে আওড়ায়, সে কি এমন বলেছে? তার কথায় কি সাফা রাগ করেছে? তার এভাবে সাফাকে নিয়ে ঠাট্টা ঠিক হয়নি। নিভ্র অনুশোচনায় ভঙ্গিতে বলে, সরি, আই এম জাস্ট মজা করেছি, আই এম সরি। সাফা নিভ্রর দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে বলে, আম্মু আমাকে এগুলো কিনে দেওয়ার সময় নাম জিজ্ঞেস করতাম, উনি হাওয়াই মিঠাই বলতো। তখন খুব ছোট ছিলাম, তাই উচ্চারণ করতে পারতাম না। তাই আম্মু এটার নাম পরিবর্তন করে মিষ্টি মিষ্টি কিউট মেঘ বলে দিয়েছে, যদিও আমি তখন মিটিং মেলা বলতাম। সাফা কথাটা বলেই হেসে দেয়। নিভ্র এক দৃষ্টিতে সে হাসি দেখে। সাফা আবার বলে, কিছু মানুষ আমাদের কাছে থাকলেও আমরা তার গুরুত্ব বুঝি না, দূরে গেলেই আসল গুরুত্ব অনুভব হয়। মা বাবাও তেমনই, কাছে থাকলে যতটা না ভালোবাসে মনে জাগে, দূরে গেলে তার চেয়ে হাজার গুণ বেড়ে যায়। নিভ্র মুগ্ধ হয়ে সাফার কথা শুনে। মেয়েটা মাঝে মাঝে কেমন বড়দের মতো কথা বলে, আবার মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলে। নিভ্রর বুকে ব্যথা হয়, মনে হারানোর ভয় জাগে। তার নিজের মায়ের কথা খুব মনে পড়ে। কতদিন বললে ভুল হবে, কত বছরের কথা বলে না, জড়িয়ে ধরে না। নিভ্র হঠাৎই কেমন যেন লাগছে। মাকে হারিয়ে যদি সে তার মর্ম বুঝে, তবে কি আদৌ লাভ হবে? নিভ্রর মাথায় ঘাম জমে। সাফা নিভ্রর হাত ঝাঁকিয়ে বলে, চলেন না, আমি অনেকদিন খাই না। নিভ্র গাড়ির দরজা খুলে দিল। সাফা লাফিয়ে বেরিয়ে পড়ে। নিভ্র মুচকে হাসলো, নিজের ব্লেজার খুলে পেছনে রেখে দেয়, হাতা ভাঁজ করে নেয় কোনই পর্যন্ত। মাথার চুলগুলো পেছনে সেট করে গোল ক্যাপ পরে নেয়, মুখে মাস্ক লাগিয়ে নেয়। নিজের পাশের দরজাটা খুলে সাফার পেছনে পেছনে যায়। সাফা সাদা হাওয়াই মিঠাই দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগ থেকে টাকা বের করতে যাবে, তার আগে নিভ্র দিয়ে দেয়। সাফা অবাক হয়, তবে কিছু বলে না। নিভ্র এখন পকেট ব্যাগে টাকা রাখে। কেন যেন সেদিনের পর থেকে তার মনে হয়েছে রাখা প্রয়োজন। সাফা একটা প্যাকেট এগিয়ে বলে, টাকা দিলেন, ভাগ নিবেন না? না, আমার ভাগের সব তোমায় দিলাম। কথাটা সাফার কলিজায় বাড়ি খায়। সাফা নীলাভ চোখ উপরে তুলে নিভ্রকে দেখে। নিভ্রর চোখে কেমন যেন এক প্রশান্তি কাজ করছে। কথাটা বলতে পেরে সে সত্যি নিজেকে হালকা ফিল করছে। সাফার কানে সেই কথাটাই বাজছে, হৃদয়ে দোল খাচ্ছে। শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে যায়, চোখে মুখে স্নিগ্ধতা ছেয়ে যায়। সাফা চোখ নামিয়ে নেয়, নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিভ্র প্রশ্ন ছুড়ে দেয়, কি ভাবছো? হৃদয়ের এক পাশের কথা। নিভ্র অবাক হয়, এতটা আবেগ দিয়ে কথা বলতে সে আগে কখনো সাফাকে দেখেনি। তবে কি সাফার মনে কেউ আছে? নিভ্র চকিতে নিজের চোখ নামায়। কেমন যেন আজে বাজে ভাবনায় তাকে ঘিরে ধরেছে। সাফা নিভ্রর দিকে তাকায়, সামনে তাকিয়ে ইশারা করে বলে, চলেন ওই দিকে যাই। বেলা 5টা ছুঁই ছুঁই, গোধূলি বেলা। সূর্য নিজের গতি পথ পরিবর্তন করেছে। পিচ ঢালা রাস্তার থেকে গরম উত্তাপ বের হচ্ছে, ভ্যাপসা গরম পড়েছে। সূর্য নিজের কড়া রোদ সরিয়ে নিতেই এই ভ্যাপসা গরমের আগমন। রাস্তার দুপাশে বড় বড় গাছ, কিছু গাছের আড়ালে সূর্যকে লুকাতে দেখা যাচ্ছে। নিভ্র হাঁটছে, তার পাশে সাফা। নিভ্রর রাস্তায় হাঁটার তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে, তবে সাফা তো দারুণ লাগছে। সাফার মনে খুশিতে নিভ্র এক হাত চেপে আর এক হাতে স্টিক সহ তার কিউট মেঘ দেখতে ব্যস্ত। নিভ্র এক হাত সাফার কাছে আর এক হাতে সাফার আরও দুটো মেঘ নিয়ে ধরে রেখেছে, সাথে সাফার ব্যাগ। নিভ্র মনে মনে বলে, যার জন্য সব জায়গায় মানুষ রাখা হয় তার জিনিস ধরে রাখার জন্য, সে কিনা আজ রাস্তার পাশে এইসব জিনিস ধরে রেখেছে আর হাঁটছে, সবই কপাল। কথাটা ভেবেই মুচকি হাসলো নিভ্র। পৃথিবীর সবচাইতে স্পেশাল মানুষ, সেলিব্রিটি, বড় মফের মানুষ সে যেই হোক না, সবাই তাকে মাথায় করে রাখলেও তা তার সব কিছু স্পেশাল হলেও তার সমাপ্তি থাকে নিজের প্রিয়জনের কাছেই। সেই দিকে মেয়েরা লাকি। বাবা প্রেসিডেন্ট হলেও মেয়ের কাছে বাবা। হ্যান্ডব্যান্ড সুপার হিরো হলেও তার 10টা বডিগার্ড থাকলেও সে নিজের বডিগার্ড তার ওয়াইফের।
তার ব্যাগ বহন করার 10 জন কাজের লোক থাকলেও ওয়াইফেরটা সে খুশি মনেই বহন করতে পারে। এটাই মেয়েদের পাওয়ার, যা আল্লাহ স্পেশালভাবে মেয়েদেরকে দিয়েছে। নিভ্র হেঁটে চলেছে, সাথে বহন করছে সাফার এবং তার মালপত্রকে। নিভ্র বুঝতে পারছে না সাফার কোথায় যেতে যাচ্ছে, তবে সে বিরক্ত হচ্ছে না। নিভ্র অবাক তার এই ব্যবহার দেখে। সে ভাবতেও পারছে না যে নিভ্র নারীর সঙ্গ ভালো লাগতো না, পছন্দ ছিল না। গাড়িতে কিছুক্ষণ বসে থাকাটাও যার ভালো লাগতো না, সে কিনা একটা মেয়ের সাথে হেঁটে হেঁটে রাস্তা পার করছে। সাফা নিভ্রর দিকে একবার তাকিয়ে হাতের আঙ্গুলে ছিঁড়ে নেওয়া হাওয়াই মিঠাই দেখিয়ে ইশারা করে খাবে কিনা। নিভ্র মাথা নাড়ায়, খাবে না। সাফার সামনে তাকায়, সামনে বিরাট মেলা বসেছে। সাফা যেন চাঁদ হাতে পেয়েছে। নিভ্র হাতে ছাকিয়ে বলে, মেলা, চলেন মেলায় যাই। হোয়াট? সাফার রাগী চোখে তাকিয়ে বলে, এমন ভাবে কথা বলছেন মনে হয় আমি আপনার বউ নিয়ে পালাবো বলেছি। এমন করেন কেন, চলেন না। সাফার এমন গাদো গাদো মুখ দেখে নিষেধ করার ক্ষমতা নিভ্র সেই নীল শাড়ি পরা, গালে টোল নিয়ে জবা ফুলের মাথায় থাকা অবস্থায় হারিয়েছে। নিভ্র চোখ ছোট করে বলে, গাড়ি নিয়ে আসি? না কেন, একটু কি তো পথ, হেঁটেই চলেন। আচ্ছা। সাফা খুশিতে নিভ্র হাত খামচে ধরে। নিভ্রের তেমন কিছু হয় না, সে হাঁটা দেয়। তার আজ নিজেকে সবচাইতে বাধ্য ছেলে মনে হচ্ছে। সাফার তো মন খুশিতে নেচে নেচে উঠেছে। গেটের কাছে এসে নিভ্র থমকায়। এত মানুষ গেছে অবস্থা দেখে নিভ্র ভেতরে যেতে মোটেও ইচ্ছে করছে না। সাফা নিভ্রকে টানে। নিভ্রের চেহারায় এক করুণ ভাব ফুটে উঠেছে। এই ভিড়ে ঢুকলে ধাক্কা ধাক্কি খেয়ে এমনিতেই শহীদ হয়ে যাবে। তাই নিভ্র সাফার দিকে করুণ চোখে তাকায়, কণ্ঠ নরম করে বলে, সাফা দেখো অনেক ভিড়, মেলায় তুমি কি করবে যে? অনেক কিছু করব, অনেক জিনিস কিনবো। আপনি জানেন কত কিছু পাওয়া যায় মেলায়, তার উপর ফুচকা, ঝালমুড়ি। ইস না, আমি যাব। ভিড় হয়েছে তো কি হয়েছে, মেলায় এমন ভিড় হয়, চলেন। আচ্ছা, আমরা না হয় শপিং মলে যাই, ওখানেও সব পাওয়া যায়, এমনকি বেটার পাওয়া যায়। চলো সবচাইতে ভালো মলে যাব, ওকে? না, আমি মেলায় যাব, প্লিজ 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 ডাক্তার সাহেব। নিভ্র হাসলো। মেয়েটা এমন কেন, যা করতে ইচ্ছে হয় তাই করবে। নিভ্র নিজের হাতা আরও উঠিয়ে দেয়। সাফার ব্যাগ কলেজ ব্যাগ, তাই নিভ্র ব্যাগটা পিঠে নিয়ে ঝুলিয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে বলে, তুমি মেলায় যেতে চাও ভালো, কিন্তু আমি যা যা করবো চেঁচাতে পারবে না। আর রাজি থাকলে বলো, হারি আপ। সাফা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে। নিভ্র এবার সাফার হাত ধরে। সাফা অবাক হয়। নিভ্র সাফাকে টেনে ভেতরে নিয়ে আসে। এত এত লোক, গায়ের সাথে লেগে আছে সব। নিভ্রর সারা জীবন আরাম আয়েসে থাকা শরীর এসব নিতে পারছে না, তবুও সে রিস্ক নিচ্ছে। দম আটকে আসছে ঘামের গন্ধে। সাফাকে টেনে নিজের বুকের দিকে ফেলে সে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে সাফার দুপাশে দু হাত প্রসারিত করে দেয়। সাফা যেন অবাকের উপর অবাক। সে বাকরুদ্ধ। নিভ্রর হাতের সাথে সবাইকে বাড়ি খাচ্ছে, কিন্তু সাফার গায়ে তো দূর কাছেও কেউ নেই। সাফা নিভ্রর দিকে ঘুরে তাকিয়ে আছে অপলক। এমন একটা মানুষই চায় জীবনে। তার বাবাও তার মাকে বা তাকে ফিরে ধাক্কা থেকে বাঁচাতে এভাবেই রাখতো। পৃথিবীর সব মেয়েই জীবনসঙ্গী হিসেবে বাবার মতো কেয়ারিং টাইপের কাউকে চায়। সাফার মনে হচ্ছে তার জীবনে এই লোকটাই সে। নিভ্র বিরক্তি নিয়ে সাফার দিকে তাকিয়ে ইশারা করে, কিন্তু সাফা এখনো তাকিয়ে আছে নিভ্রর দিকে। নিভ্র একটু ঝুঁকে বলে, সামনে হাঁটো সাফা। সাফার হুঁশ ফিরে। সে সামনে তাকায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়, তাই লাইট জ্বলছে চারপাশে। চারপাশে দোকান আর দোকান। সাফা হাঁটছে, নিভ্র দুহাত দিয়ে তাকে প্রোটেক্ট করছে। সাফার নিজেকে কেমন সেফ সেফ লাগছে। এত লোক ধাক্কাধাক্কি করছে, কিন্তু কেউ তার গায়ে লাগছে না। নিভ্রর অবস্থা করুণ। এদিকে দিয়ে ধাক্কা দিচ্ছে আর ও ওদিক দিয়ে ধাক্কা দিচ্ছে। নিভ্রর শাখাওয়াত চৌধুরী, এমন অবস্থাও হতে পারে? এটা জীবনে সে নিজেই কল্পনা করেনি। ঘামে তার শার্ট ভিজে গেছে, কপাল থেকে টপটপ করে ঘাম পড়ছে।
সাফা একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে একজন মহিলা গালের বিভিন্ন গহনা বিক্রি করে। সাফা একটা কানের দুল তুলে নিভ্রর দিকে ঘুরে দাঁড়ায়। নিভ্র ভ্রু কুঁচকে তাকায়। সাফা কানের দুল কানে ধরে নিভ্রকে জিজ্ঞেস করে। কেমন লাগছে? নিভ্র মাথা নাড়ায়, যার অর্থ পছন্দ হয়নি। সাফা আবার কানের দুল কানে ধরে, এভাবে একটা একটা করে দেখায়, কিন্তু নিভ্রর পছন্দ হলো না। সাফারও নিতে ইচ্ছে করছে না। নিভ্র বলল, তোমার পছন্দ হলে নাও, আমাকে দেখে কী লাভ? আমি মেয়েদের জিনিস তেমন চিনি না। আমিও পছন্দ করতে পারি না, আব্বু আর আম্মুই পছন্দ করে দেয়। এই যে জামাটা, এইটাও আপুর পছন্দের। নিভ্র অবাক হয়। এখনকার মেয়ে হয়েও এই মেয়ে কিভাবে তার বাবা মায়ের পছন্দের জামা কাপড় পরে, ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত মনে হয়। নিভ্র চোখ বুঝায় দোকানে সবগুলো জিনিস, তারপর কর্নার থেকে একটা দুল বের করে সাফার কানে ধরে। ঝুমকার নিচে রং বেরঙের পাথর ঝুলছে। দোকানি হেসে বলে, আপনার বউকে খুব সুন্দর মানিয়েছে, আপনার পছন্দ ভালো, আর আপনার বউও খুব সুন্দর মাশাআল্লাহ। সাফা চকিতে তাকায়, চোখ বড় বড় করে দোকানের দিকে তাকায়। বউ কথাটা সাফার মনে এক শীতল বাতাস বহমান করছে, সাথে তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। লজ্জা নিয়ে সাফা নিচের দিকে তাকায়। নিভ্র সে মুখ দেখে, তার মনে হয় যেন প্রথমবার নিজেকে কারো লজ্জায় ডুবিয়েছে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে আনমনেই বিড়বিড় করে বলে, সত্যি? কিছু বললেন আপনি? সাফা প্রশ্ন করে। না। নিজেকে সামলে বলে নিভ্র। এটা প্যাকেট করেন, সাথে এগুলো। বলে নিভ্র একটা একটা করে কানের দুল, গলায় মালা পছন্দ করতে শুরু করে। সাফা হা করে সব দেখে। একটা ছেলের পছন্দ এত সুন্দর হয় কি করে? নিভ্র একটা একটা করে পছন্দ করছে। আশেপাশের সবাই অবাক হয়ে দেখছে, সবাই অবাক তার পছন্দ দেখে। সাফা মাঝখানে বলে ওঠে, সবগুলো 6টা 6টা করে দিবেন, রং ভিন্ন হলেও সমস্যা নেই। নিভ্র ভাবে এগুলো নিয়ে কি করবে, তবে প্রশ্নটা করে না। এই দোকান থেকে সরে আর একটা দোকানে যায়, একটা চুড়ির দোকান। সাফা তো খুশিতে পাগল হয়ে যাবে মনে হয়। এত সুন্দর চুড়ি দেখে তার সব নিতে ইচ্ছে করছে। ঝুড়ি ভর্তি চুড়ি। নিভ্র সাফার খুশি দেখে বুঝতে পারে চুড়ি সাফার খুব প্রিয়। হঠাৎ করেই তার স্বপ্নের কথা মনে পড়ে, সবুজ চুড়ির কথা। নিভ্র চুড়িওয়ালার ছেলেটাকে বলে, সম্পূর্ণ ঝুড়ি দিয়ে দাও, আর তোমার আমাদের সাথে থাকতে হবে, মানে এইসব জিনিস বহন করতে হবে। যদি পারো আলাদা টাকা দেওয়া হবে। ঠিক আছে স্যার। সাফা অবাক হয়ে বলে। সবগুলো চুড়ি কেন? নিভ্র কথা ঘুরায় বলে, আরে চুড়ি পছন্দ করা এখন ঝামেলার হবে, তাই সবই নিয়ে নিলাম। সাফা তো খুশিতে বাকবাকম হয়ে চুড়িগুলো একবার ছুঁয়ে দেখে। নিভ্রর অবস্থা এবার খারাপ, সে আর পারছে না, তবুও হাত সরাচ্ছে না। হঠাৎ সাফা একটু ছুটে একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে নাকফুল আর পায়েল নূপুর বিক্রি করছে। নিভ্র সবাইকে ঠেলে সাফার পেছনে দাঁড়ায়। সাফা একটা নাকফুল নিয়ে নিজের নাকে ধরে, কিন্তু দুঃখের ব্যাপার তার নাক ফোরানো হয়নি, তাই সে পড়তে পারবে না। তবে কিনবে। সাফা আয়নায় চায় দোকানের কাছে, এক হাত আয়না ধরে নিজের নাকে নাকফুল রাখে। আয়নায় তাকিয়েই নিভ্রর ঘামে ভরা কপাল আর সবুজ চোখ দেখতে পায়। মুখে মাস্ক, তাও ভেজে গেছে। নিভ্র আয়নার দিকে তাকায়, সে থমকায়। সাফার লাল আভায় মুখে সাদা পাথরের নাকফুল চিকচিক করছে। নিভ্র পৃথিবী যেন আটকা পড়ে সেই নাকফুলে। হৃদয় যেন হরণ হয়েছে তার। পাজরে পাজরে অদ্ভুত এক ব্যথা হয়, কেমন যেন এক শিহরিত অনুভূতিতে সে সিক্ত হয়। সাফা নিভ্রর দুহাতের মাঝে দাঁড়িয়ে আছে, তার নিজেকে নিরাপদ নিরাপদ লাগছে এই বাহুতে। মনের মাঝে অনুভূতিরা কড়া নাড়ছে, রন্ধে রন্ধে শিহরণ হচ্ছে। লাইটিংয়ের আলোতে নিভ্রর চোখ জ্বলজ্বল করছে। মানুষ নিভ্রকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা খেয়ে সে নড়ে চড়ে উঠেছে, কিন্তু চোখ আগের জায়গায়। সেদিকে তার পরোয়া নেই। তার সব জুড়ে আটকে আছে একটা নাকফুলে, মণ্ডিত স্নিগ্ধ চেহারায়। নাকফুলটা সাফা রেখে দেয়। চোখে মুখে লজ্জার আভা স্পষ্ট। সামনে তাকিয়ে খুঁজে খুঁজে সে 5টি নাকফুল নেয়। নিভ্র খুব ইচ্ছে হচ্ছে ওই
পাশের একটা নাকফুল কিনতে, কিন্তু সে সাফার সামনে না নিতে পারছে না। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে পায়েল দেখছে। একটা পায়েল পছন্দ হয়, কালো পাথরে। সেটা পায়ে পরার চেষ্টা করছে, কিন্তু ও নিচে বসতে পারছে না। নিভ্র খেয়াল করে, তাই নিজেই বসে পড়ে সামনে। নিভ্রকে হাঁটু গেড়ে বসতে দেখে সবাই অবাক, সাথে সাফাও। নিভ্রকে কেউ চিনতে পারছে না, তবুও ব্যাপারটা সবার কাছে আলাদা লাগছে। সবাই সরে দাঁড়ায়। বিস্তর জায়গা জুড়ে কিছুক্ষণ আগেও মানুষ গিজগিজ করছিল, কিন্তু এখন সবাই তাদের ঘিরে দাঁড়ায়। সবার মাঝে তাদের আলাদা লাগছে, সাথে আবার দারুণ লাগছে। নিভ্র নিজের এক হাঁটু অর্ধেক ভাঁজ করে আর একটা হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে বসে। সাফা চোখ বড় করে হাত কচলায়, চারদিকে চোখ বুলায়। একবার নিভ্রর দিকে তাকায়। নিভ্র হাতে পাতে 5 আঙ্গুলে মেলে হাতটা সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে পায়েলটা দেয়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা লাফিয়ে উঠে 2 পা পিছিয়ে যায়। নিভ্র তাকায়, তারপর বলে, কি হলো, পা দাও। আশেপাশের মানুষ যেন ফ্রিতেই সিনেমা দেখার সুযোগ পেয়েছে। তাদের মনে অদ্ভুত উত্তেজনা কাজ করছে। সাফা সবার দিকে তাকিয়ে ঢোক গিলে। সে ভাবতে পারছে না নিভ্র তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। সাফা ঘামছে। অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের জীবনে ঘটলে মানুষ বিচলিত হয়ে পড়ে। সাফার বেলাও তাই হচ্ছে। নিভ্র আবার বলে, হলোটা কি, পা দিচ্ছ না কেন? আমজনতা এবার সাহস পেল মনে হয়। উৎসাহিত হয়ে তারা চেঁচামেচি করা শুরু করে। সবাই চেঁচিয়ে বলে, আরে এই মেয়ে পা দিচ্ছে না কেন? ছেলেটা বসে আছে অনেকক্ষণ, পা দেও। সাফার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার পাশের মেয়েটাকে বলে, ওনাকে দেখতে নিভ্রলীনের মতো না? অনেকটা, কিন্তু নিভ্রলীন জীবনেও মেলায় আসবে না। আর উনি অনেক বড় মাপের মানুষ, এত ভিড়ে মরতে আসবে বলে তোর মনে হয়? তাও কথা। মেয়েটা নিরাশা হয়। হঠাৎ করেই সাফার মনে ভালো লাগা কাজ করছে। মনে মনে সে বুক ফুলায়। সব মেয়েরা যেখানে নিভ্রনীলের জন্য পাগল, সেখানে নিভ্রলীল তার বডিগার্ড হয়ে তার সাথে ঘুরছে। আগে নিজেকে মেয়ে ভেবে সে ভাবত, আল্লাহ মেয়েদেরকে দুর্বল কেন বানিয়েছে, কেন ছেলেদের মতো বানায়নি। কিন্তু সে আসল ব্যাপারটা আজ বুঝতে পেরেছে। ছেলেদেরকে মেয়েদের বডিগার্ড বানাবে, তাই মনে হয় এমন করেছে তিনি। ব্যাপারটা ভেবে সাফার বেশ মজা লাগছে। এগিয়ে এসে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা শিউরে উঠে, জামা খামচে দাঁড়িয়ে থাকে। চোখ তার নিভ্রকে আটকায়। নিভ্র সাফার পা স্লিপার থেকে খুলে নিজের হাঁটু ভাঁজে রাখে, স্যালোয়ারটা একটু উপরে তোলে। সাফার ধপধপে পা দেখে নিভ্র হাসে। হেঁটে ভেবে হাসে, তার এখন মেয়েদের পাও ভালো লাগতে শুরু করেছে। নিশ্চিত কিছুদিন পরে তাকে পাবনায় ভর্তি করতে হবে। আগে থেকে বুকিং করা বেটার হবে। উৎসুক জনতা হা করে দেখছে। কেউ কেউ এই দৃশ্য ক্যামেরাবন্দি করছে। সাফা মনে মনে কবিতা মিলায়। তার এখন নিভ্রকে বলতে ইচ্ছে করছে মনের মাঝে কিছু লাইন। তার বলতে ইচ্ছে করছে, তুমি নীলচে তারকার ভিড়ে আমায় খুঁজে বেড়াও শুনেছি, সত্যি কি তাই? শুনেছি বৃষ্টি ভেজা পিচ ঢালা করা রাস্তায় দাঁড়িয়ে আমার পাটা তোমার হাঁটুর ভাঁজে নিয়ে আলতো হাতে আমার ভেজা পা জোড়ায় তুমি নূপুর পরাতে চাও, সত্যি কি তাই? শুনেছি তুমি একগুচ্ছ কৃষ্ণচূড়া হাতে আমার কাছে প্রেম নিবেদন করতে চাও, তাও কি সত্যি? তবে আমি অপেক্ষায় রব তোমার। কিন্তু মনের কথা তার মনেই পড়ে রইল, বলা আর হলো না। ঠাস ঠাস তালির শব্দখানে বেজে উঠে সাফার। নিজের তৈরি কথাগুলো ভাবতে ভাবতেই নিভ্র সত্যিই তার পায়ে নূপুরের বদলে পায়েল পরিয়ে দিয়েছে। সবাই যেন খুশিতে আধখানা হয়ে আছে। বাঙালি এমনই, কিছু জিনিসে এত এত খুশি হয় যে তারা এটা প্রকাশ করার আর কোনো মাধ্যম খালি রাখে না। আবার দুঃখে ভাসলে সে দুঃখ সকলের মাঝে ঠেলে দিত ভাবে না। সাদা পায়ে কালো পাথর দারুণ মানিয়েছে। নিভ্র মন দিয়ে কিছুক্ষণ তা দেখে, আর সাফা সবাইকে দেখছে। নিভ্র একবার সাফার দিকে মুখ তুলে তাকায়, দেখে সাফার এদিকে মনোযোগ কম।
তাই সে পকেট থেকে ফোন বের করে পায়েলের কিছু ছবি তুলে তারপর পা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সাফা ফুচকার দোকানে বসে আছে, তার পাশেই নিভ্র চোখ মুখ খিচে আছে, যা দেখে সাফার বেশ হাসি পাচ্ছে। তবে হাসছে না, মুখ টিপে সে হাসি আটকে রাখছে। ফুচকার প্লেট আসতেই সাফা খাওয়া শুরু করে। নিভ্র ভূত দেখার মতো তাকিয়ে সে খাওয়া দেখছে। সাফা আর চোখে চারপাশে একবার তাকায়, তারপর নিভ্রর মাস্ক টেনে খুলে। নিভ্র আকস্মিকভাবে অবাক হয়। সাফা নিভ্রর মুখে ফুচকা ঢুকিয়ে দেয়, আবার মাস্ক টেনে লাগিয়ে দেয়। নিভ্র ফুচকা না চিবিয়ে সাফাকে দেখছে। নিভ্রর চোখ লাল হয়ে আছে, সাথে সারা মুখশ্রী। সাফা কিছুক্ষণ পরপর নাক টানছে আর লাল ঠোঁটজোড়া দিয়ে উহ উহ করে সাউন্ড করছে আর খাচ্ছে। নিভ্র ফুচকা জীবনে প্রথম মুখে নিয়েছে। টেস্ট তার তেমন ভালো লাগেনি, কিন্তু ফুচকার তেমন ঝাল নেই। তবুও সাফার এমন লাল হয়ে যাওয়া দেখে নিভ্র বুঝতে পারে সাফা ঝাল খেতে পারে না। তবুও কেন খাচ্ছে নিভ্রর বোধগম্য হচ্ছে না। সাফা হাঁসফাঁস করছে। তার পেছনে বসে থাকা একটা ছেলে তার গায়ে হাত দিতে চাইছে। সাফা নড়ে ওঠে। নিভ্র সেদিকে তাকায়, সাথে সাথে তার চোখ লাল হয়ে ওঠে। রাগ যেন শরীর বেয়ে মাথায় জড়ো হচ্ছে। কপালের খামারও গাঢ় রং ধারণ করেছে। নিভ্র রাগে ফোঁসফোঁস করছে, হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। ছেলেটা যেই না সাফার কোমরে হাত দিবে, তার আগেই নিভ্র চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাত চেপে ধরে। ছেলেটা ব্যথায় চেঁচিয়ে ওঠে। নিভ্র জায়গা বদলায়, ছেলেটার সামনে দাঁড়ায়। দেখেই বুঝতে পারে লাফাঙ্গা টাইপের ছেলে। এদের আর কাজ নেই দুনিয়াতে। ঘুরো, ফাঙ্কু ফুঙ্কু করো, আর মেয়েদের গায়ে হাত দাও। নিভ্র চোখ নামিয়ে নিচে তাকায়। সাফা নিভ্রর পাশ ঘেঁষে দাঁড়ায়। সে ভয় পাচ্ছে খুব। নিভ্র শার্ট খামটে দাঁড়ায় সাফা। নিভ্র সাফার দিকে একবার তাকায়। সাফা ভয়ে দু কদম পিছিয়ে যায়। এত লাল চোখ সে আগে দেখেনি। তার উপর এত রাগ। সাফা নিভ্রর রাগের সাথে একটু পরিচিত, কিন্তু এই রাগ এই এতটুকুর কাছে কিছুই না। ছেলেটা চেঁচিয়ে বলে, এই পোলা, তোর সাহস তো কম না, শালা আমার কলার ধরস। বেশ। নিভ্র আর কোনো কথা নেই। সে লেভেলের উড়াধুরা পিটা শুরু। সাফা সমেত আমজনতা হা করে তা দেখে। কেউ এগিয়ে এলো না। সাফা ভয়ে কুকড়ে যায়, তার হাত পা কাঁপছে। ছেলেটার মুখ রক্তাক্ত হয়ে গেছে। নিভ্র চেঁচিয়ে উঠে বলে, শালা বলা হচ্ছে না? আর হারামজাদা, যে ফুলে আমি মৌমাছি বসতে দেই না, যার গায়ে কারো স্পর্শ লাগতে দিলাম না, যার গায়ে ঘামের গন্ধ যাতে না লাগে তাই নিজে ঘামে ভিজে ধাক্কা খেয়ে একাকার হলাম, তাকে তুই অনায়াসে ছুঁয়ে দিলি। ছেলেটা চেঁচিয়ে ওঠে। জনগণও রেগে গেছে। সাফা এদিক ওদিক তাকাচ্ছে। নিভ্রর কথাটার কানে যাচ্ছে না। নিভ্র আবার বলে, এই হাত দিয়ে আর মেয়েদের ছুঁয়ে দেখা তো দূর, নিজের বউকে ছুঁতে পারবি না শালা। আমাকে বলে শালা, আরে শালা হলে তো ওই মেয়ে তোর বোন হবে, তুই ওকে ছুঁতে গেলি কেন? জনগণ প্রায় হামলে পড়ে। সাফা ভিড় ঠেলে নিভ্র হাত চেপে ধরে। নিভ্র রাগে কিছু বুঝতে পারছে না। সাফা টেনে নিভ্রকে বাইরে নিয়ে আসে। নিভ্র হাত ধরেই দেয় এক দৌড়। নিভ্রও দৌড়ায়। নিভ্র দৌড়াচ্ছে আর সাফাকে দেখছে। রাগের মাথায় কি বলেছে তার নিজেরও মনে নেই। সাফার মাঝ রাস্তায় এসে দাঁড়ায়। হাঁটুতে ভর দিয়ে সে হাঁপাতে শুরু করে। তার সাথে নিভ্রও শ্বাস নেয়। সাফার রাগী গলায় বলে, কয়েকটা ধমক দিলেই হতো, এত মারামারির কি আছে বলেন? ভাগ্যিস ফুচকার টাকা আগে দিলেন, তা না হলে পালাতাম কিভাবে? সাফার বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে বলে কথাটা। নিভ্র ভ্রু কুচকে তাকায়। তার এখন সাফার উপরও রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাফাকেও এক দুটো মেরে দিতে, কিন্তু এটা সে পারবে না। তাই চুপ করে কিছুক্ষণ সাফাকে দেখে, তারপর বলে, যে যেমন তার সাথে লাগতে হলে তেমন হতে হয়, বুঝলে? তার লেভেলে নেমেই তাকে হ্যান্ডেল করতে হয়। এরা অসভ্যর জাত, এদেরকে এভাবেই শিক্ষা দিতে হয়। আজ তুমি, কাল হয়তো অন্য কারো গায়ে হাত দেবে, তাই ভেঙে দিয়েছি যাতে এমন কাজ আর না করে। আর এরা পুরুষ নামের কলঙ্ক। এরা এটা জানে না যে মেয়েদের গায়ে হাত দিতে পারলেই পুরুষ হয় না, রাস্কেল একটা। সাফার নিভ্রর দিকে তাকায়। মন দিয়ে কথাগুলো শুনে ভালো লাগে শুনে, কিন্তু মনে প্রশ্ন জাগে সব মেয়ের জন্যই তিনি এমন করবে, ভালো কথা,
কিন্তু সবার জন্যই কি ফিলিংসই একই রকম থাকে নাকি ভিন্ন? নিভ্র সাফার নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে, রাস্তা ফাঁকা, তবে কিছু মানুষ এখনও মেলায় যাচ্ছে। হঠাৎ মেঘ ডেকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বিনা নোটিসে এসেছে, তাই কারোরই প্রিপারেশন নেই। নিভ্র ভিজে চুপচুপ, সাথে সাফাও। নিভ্র সাফার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। সাফার মনে বিদ্যুৎ খেলে, সে চকিতে তাকায়। নিভ্র মাস্ক খুলে ফেলে, তার দম আটকে আসছে। নিভ্র সাফার হাত ধরে দৌড়ে পাশের একটা গাছের নিচে দাঁড়ায়। দুজনে তাকায় দুজনের দিকে। নিভ্র বলে, কিছুক্ষণ দাঁড়াতে হবে, বৃষ্টি না কমলে যেতে পারবো না। যদিও ভিজে গেছি, তবুও রিস্ক নেওয়া উচিত না। তোমার অসুবিধা হবে? না। মাথা নিচের দিকে করে কথাটা বলে। সাফা কাঁপছে, সে সম্পূর্ণ ভিজে গেছে। নিভ্র এক হাত সাফার মাথায় দেয়। সাফা অবাক হয়ে সেটা দেখে। নিভ্র এখন হুমায়ুন স্যারের একটা কথাই মনে আসছে, দায়িত্ব জিনিসটা বড়ই খারাপ, এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু না চাইতেও সে দায়িত্বে আটকে পড়েছে। তবে সব দায়িত্ব কষ্ট এনে দেয় না, কিছু দায়িত্ব আলাদা অনুভূতিও জন্ম দেয়। বৃষ্টি থেমেছে, দুজনেই ভিজে অবস্থা খারাপ। তারা গাড়িতে উঠে বসে আছে। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। সাফা ওড়নার নিচে হাত গুজে শীতে কাঁপছে। নিভ্র আর চোখে সে দৃশ্য দেখে। সাফা চোখ বুজে আছে, ঠোঁটজোড়া কাঁপছে ভূমিকম্পের মতো, যা নিভ্রের মনে সুনামির মতো ভয়ঙ্কর তুফান তুলছে। নিভ্র চোখ সরিয়ে নেয়, নিজেকে সংযত করতে শুরু করে, কিন্তু কিছু সময় পরে চোখ বেহায়াপনা শুরু করে। সে আবার সাফার দিকে তাকায়, তবে এবার সে ঘায়েল হয় এক ঘুমন্ত কুমারীতে, যার মুখে বিন্দু বিন্দু পানির শিখা। সাফা উপরের ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, ঠোঁটেও জমে আছে পানি। নিভ্র গাড়ি থামায়, এক হাতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে সাফার ঠোঁটের পানি মুছে দেয়। পেছনের সিট থেকে ব্লেজার নিয়ে সাফার গায়ে মুড়িয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে থাকে সে। সাফার এই ঘুমন্ত মুখ তাকে টানছে। সে ভাবতে পারছে না, তার মতো একটা ছেলে যে কিনা মেয়েদের পছন্দ করে না, সে একটা মেয়ের প্রতি এত যত্নবান। কিভাবে এটা সম্ভব? হাউ ক্যান ইজ দিস পসিবল? গাড়ির ছাকানিতে সাফার ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ খুলে সে চারিদিকে একবার তাকায়, বোঝার চেষ্টা করছে আসলে সে কোথায় আছে। নিভ্র জানালার সাথে ঠেসে বসে আছে, চোখ ছোট করে সে সাফার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত ঘুমাতে পারে কি করে? তার হসপিটালের মহিলাগুলোকেও মাঝে মাঝে দেখে যায়, রোগী দেখতে এসে তাদের বিছানায় আরাম করে ঘুমায়। মেয়ে জাতিকে বোঝা যেমন দায়, এদের ঘুমের টাইম মেনটেন করার দায় বলে মনে হয় নিভ্রর। সাফা হাই তুলতে তুলতে নিভ্রর দিকে তাকায়। 3 নাম্বার হাইটা নিভ্রর মুখে দেখে আটকে যায়। সাফা মুখ থেকে হাত সরিয়ে বলে, এত তাড়াতাড়ি চলে এসেছি কিভাবে? আপনি কি উড়ে উড়ে গাড়ি চালান নাকি? নিভ্র সোজা হয়ে বসে, সাফার দিকে তীর্যক দৃষ্টি দিয়ে তাকায়। তারপর হাতা ঠিক করতে করতে বলল, না, আমি উড়ে উড়ে গাড়ি চালাই না, কিন্তু তুমি স্বপ্নে ভেসে ভেসে ঘুমের অতল সাগরে হারাও, তাই দুনিয়ার খবর তোমার নেই। সাফা বুঝতে পারে সে ঘুমের বিফোর ছিল। এবার চোখ নামিয়ে নিজের দিকে তাকায়। নিজের গায়ে নিভ্রর ব্লেজার থেকে একবার চোখ তুলে নিভ্রকে দেখে। নিভ্র সিট বেল্ট খুলতে ব্যস্ত। সিট বেল্ট খুলে সাফার দিকে তাকায় নিভ্র, চোখ দিয়ে ইশারা করে, যার অর্থ তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়ায়, নিজের গায়ে ব্লেজারটা আর একবার ভালো করে জড়িয়ে নেয়। নিভ্র ভ্রুকুচকে সে দৃশ্য দেখে। তার মনের মাঝে ভালো লাগার এক ফালি আনন্দ খেলে যায়, মুখে হাসি ফোটে। শব্দবিহীন সে হাসি আবার মুখে মিশে যায়। নিভ্র গাড়ি থেকে বেরিয়ে গার্ডস দিয়ে গাড়ির জিনিস বের করতে বলে। সাফা একবার পেছনে তাকিয়ে হাসে, মনে মনে বলে, ভাগ্যিস আগে জিনিসগুলো গাড়িতে রেখে গিয়েছিলাম, তা না হলে পালানোর সময় সব ফেলে আসতে হতো। কত সুন্দর চুড়িগুলো যদি ফেলে আসতে হতো, ইস কি কষ্টটাই না হতো। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে দুজনে। শরীর ভিজে এখনো ঝুম ধরে আছে। সাফার ইচ্ছে করছে নিভ্রর ব্লেজার গায়ে রেখেই দিতে, কিন্তু নিভ্র হয়তো ভালো মাইন্ডে নিবে না।
ভেবে সাফা গা থেকে সরিয়ে নিভ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ। নিভ্র মুখ মলিন করে সাফার দিকে একবার ক্ষুব্ধ চোখে তাকায়। সে ভেবেছে সাফা হয়তো নিজের কাছে ব্লেজারটা রেখে দিবে, কিন্তু সাফা এমনটা করেনি। তাই তার মনে ব্যথা হয়। নিজের হাত বাড়িয়ে এক প্রকার কেড়ে নিয়ে নেয় ব্লেজারটা। সাফা অবাক হয় নিভ্রর এমন অদ্ভুত কাণ্ডে। দুজনেই সামনে তাকায়। বড়সড় একটা ধাক্কা খায় তারা। পুরো পরিবার উপস্থিত, সবার চোখ তাদের দিকে। সাফা একটু নড়ে দাঁড়ায়, তারপর হেঁটে সামনে যায়। ইফতেখারের মুখে চিন্তার মেঘ কেটেছে মাত্র, কিন্তু কৌতূহল জাগে মনে। সাথে অদ্ভুতভাবে তাকায় তিনি কিছুক্ষণ ছেলের দিকে, তারপর সাফার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, কোথায় ছিলে তুমি? চিন্তা করতে করতে তো আমার অবস্থা খারাপ, সাথে সবাই চিন্তিত, তাই অপেক্ষা করছিলাম। তুমি কি নিভ্রর সাথে ছিলে? সাফা লজ্জা পায় কথাটা শুনে। এবার তাকায় ইফতেখারের মুখের দিকে, তারপর উত্তর দেয়, মেলায় গিয়েছিলাম, তাই দেরি হয়ে গিয়েছে, সরি। সাফার মিষ্টি করে সরি বলা দেখে সবাই হাসে। অভ্র একটু দূরে দাঁড়িয়ে দেখে ভেজা জামার সাফাকে স্নিগ্ধ লাগছে। সাথে তার ভাইয়ের চেহারায় ফুটে উঠেছে অদ্ভুত এক আনন্দের ঝিলিক। ঝুড়ি ভর্তি চুড়ি দেখে সবাই যতটা না অবাক, তার চেয়ে অবাক নিভ্রনীল শাখাওয়াতের মেলায় যাওয়ার কথা শুনে। সবার অবস্থা এমন যেন তারা ঘোরের মাঝে আছে। নিভ্র একটু রাগী ফেস করে সবাইকে ধমকালেই যে সেই ঘোর কাটবে। সবাই অবাক হলেও দুজন হয়নি, এক অভ্র আর এক মাহবুব। মাহবুব সোফায় বসে আয়েশ করে, তারপর নিভ্রর চোখের দিকে তাকায়, কি যেন পড়ে তিনি। তারপর মিটিমিটি হাসে। সাফা খুশিতে লাফিয়ে লাফিয়ে ছুরির ঝুড়ি খুলে সবাইকে তার কিনে আনা জিনিসগুলো একটা একটা করে দেয়। বাড়ির দু কাজের মেয়েকে ডেকেও তাদের হাতে কানের দুল, চুড়ি, মালা, নাকফুল দেয়। সবাই অবাক হয়ে সাফার বিতরণ দৃশ্য দেখে। নিভ্র পঞ্চবিহবিত চোখে তাকিয়ে আছে সাফার দিকে। সাফা দাঁত কেলিয়ে হাসে, একটা একটা জিনিস সবাইকে দেয়। কাজের মেয়েগুলো চোখে খুশির আভা। এবার মাহবুব গলা উঁচু করে অভিমানের সুরে বললেন, এটা কি হলো দাদুমণি? আজ আমরা ছেলে বলে এভাবে বঞ্চিত হলাম, এটা কি উচিত হয়েছে? সাফা করুণ চোখে তাকায়, তারপর মন খারাপের ভঙ্গি করে বলে, সরি দাদু, কিন্তু মেলায় ছেলেদের কিছু পেলাম না, তাই আনতে পারিনি, সরি এগেন। ছেলেরা হেসে ওঠে। অভ্র দেয়ালের কোণ ঘেঁষে দাঁড়ায়, তারপর হাসে। সে হাসিতে কষ্ট লুকায়। চশমাটা ঠিক করে মনে মনে ভাবে, এই সরির প্রেমেই সে সিক্ত হয়েছে। সরি শব্দটা একবার মুখে উচ্চারণ করে সে, তারপর আবার নিভ্রর দিকে তাকায়। সাফার প্রতি তার এই আবেগ নিভ্রতে সীমাবদ্ধ। নিভ্রর দিকে তাকালেই সে নিজেকে সংযত করতে পারে। এটাই তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ত্যাগই প্রকৃত সুখ খুঁজে বেড়ায় অভ্র। হঠাৎ সাফার মুখে নিজের নাম শুনে চমকায় অভ্র। নিভ্রের দিক থেকে চোখ তুলে তাকায় সে। সাফা আবার একই কথা উচ্চারণ করে বলে, অভ্র ভাইয়া প্লাস স্যার, এদিকে আসেন। অভ্রর বুক কাঁপে। নিভ্র তাকায় অভ্রর মুখের দিকে। চোখে চোখ পড়ে দুজনের। এক অদ্ভুত জ্বালা হয় দুজনেরই। অভ্র সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা নিজের হাতে একগুচ্ছ নীল চুড়ি এগিয়ে দেয় তার দিকে। নিভ্র এবার থমকায়, হাত দুটি বুক থেকে সরিয়ে নেয়। কলিজায় ব্যথা আবির্ভাব হয়। নিভ্রর চোখ জলজল করে জ্বলে। তার মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। নিভ্রর শ্বাস আটকে আসে, নিঃশ্বাস ভারী হয়। গলায় চিৎকারের শব্দটা জমাট বাঁধে। সাফার পরের কথা শোনার জন্য অপেক্ষায় আছে অভ্র, সাথে নিভ্র। সাফা হাসি মুখে এবার অভ্রর দিকে তাকিয়ে বলে, দেন, পরিয়ে দেন। নিভ্রর হাত পা কাঁপছে, সাথে অভ্ররও। এটা কি হচ্ছে? সাফা কি তাহলে অভ্রকে? কথাটা নিজের মনে আটকে পড়ে। সাফা এবার চোখ বাঁকায়, বিরক্তি মুখে এনে বলে, আরে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার আম্মুকে চুড়িগুলো পরিয়ে দেন।
ইংলিশ টিচাররা এমন বোকা হয় আমার জানা আছে। নিভ্রর কলিজাটা শীতলতায় দোল খায়। জোরে জোরে শ্বাস নিয়েই শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তার দিকে। আজ বহু বহু বছর পরে সবাই নিভ্রকে শব্দ করে হাসতে দেখেছে। সবাই অবাক হয়ে সে হাসি দেখছে। রাফা এত সময় চুপ করে সব পর্যবেক্ষণ করছে। এবার সে উচ্চ শব্দে নিজেও হেসে ওঠে। হেসে বলে, সাফা, তুমি মনে হয় ভুল করে নিভ্র ভাইয়ের যমজ ভাইকে তুলে নেছ। এটা আমাদের নিভ্র ভাই হতেই পারে না। কি সব আজগুবি কথা বলছো? ইনি কি তোমার সাথে মেলায় যাবার পাত্র? আরে আপু, সত্যিই উনি গিয়েছে। আচ্ছা, ওনার যমজ ভাই আছে নাকি? সাফা সিরিয়াস প্রশ্নের ভাব দেখে রাফা হেসে সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে না, আমি মজা করছিলাম। দেখো ভাইয়ার ক্যারেক্টারের সাথে মেলা বা শব্দ করা হাসি এগুলো যায় না, তবুও হচ্ছে, তাই ডাউট হচ্ছে আর কি। সাফাও হাসে। নিভ্র অপ্রস্তুত হয়। সবাই তাকে নিয়ে অদ্ভুত অবাকতায় ভুগছে, সাথে সে নিজেও। নিভ্র হাঁটা দেয় সামনের দিকে। নিজের রুমে যাবে সে। সাফা চেঁচিয়ে উঠে বলে, আরে আরে ডাক্তার নিভ্রনীল, যান কই? দাঁড়ান, আপনিও আপনার মাকে চুড়িগুলো পরিয়ে দেন। সাফার কথায় সম্পূর্ণ বাড়ির নিস্তব্ধতায় ছেয়ে যায়। খুশিতে রমরম করা পরিবেশে বদল ঘটে। ইফতেখার চকিতে তাকায় সাফার দিকে। তার বুকে কেঁপে উঠেছে। নিভ্র থমকায়। তার মনে মায়ের জন্য জমানো ভালোবাসার একসাথে হানা দেয়। পিছনে ঘুরতে ইচ্ছে হয় খুব। তার মনে পড়ে মায়ের হাতে লাল চুড়ি, মারাত্মক লাগে। ছোটবেলায় একবার কিনেছিল, কিন্তু মা তখন সস্তা ভেবে আর পরেনি। তখন খুব মন খারাপ হয়েছে তার। নিভ্র ঘুরে তাকায়, মুখে তাচ্ছিলের ভাব এনে বলে, উনি কি সস্তা কাছের চুড়ি পরবে নাকি? এগুলো উনি পরে না সাফা। চুরির দাম মাত্র 55 টাকা। উনি মাঝহুর বিজনেসম্যানের ওয়াইফ, সাথে আবার নামকরা সাংবাদিকা ছিলেন। উনি তো 5 লক্ষ টাকার চুড়ি পরতে পছন্দ করে। সবার তোমার মতো ক্ষুদ্র জিনিসে আগ্রহ থাকে না। সাফা যেন বিষম খেলো। ভয়ঙ্কর চাহনি নিয়ে তাকালো তাদের মা ছেলের দিকে। এতটা দূরত্ব কেন তাদের মাঝে? সাফা মিলাতে পারছে না। এত ভালো মিশুকার অমায়িক একজন ভালো মাকে নিভ্র কিভাবে এতগুলো কথা শোনাতে পারে? সাফার রাগ হয়। রেগে বলে, আম্মুকে আপনি এভাবে বলতে পারেন না। উনি আপনার মা, শত হোক মা মাই হয়, বুঝলেন? ইফতেখারের চোখ বেয়ে পানি ঝর্ণার নামে। সাফার কষ্ট হয়, সাথে নিভ্ররও। নিভ্র মায়ের দিকে একবার তাকায়। নিজের কথার জন্য নিজেই অনুতপ্ত হয়। আসলেই তো শত হোক মা মাই। একবার জন্ম দেওয়ার পাশাপাশি একবার মেরে ফেলারও অধিকার আছে তার, যদিও অন্যায়। নিভ্র শান্ত গলায় বলে, উনি কি পড়তে চায়? নিভ্রর এমন কথায় সবাই চমকায়। সাক্ষাৎ ছেলের দিকে হা করে তাকায়। মাহবুব সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবার চোখে মুখে বিস্ময়। ইফতেখার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার যে এখন হ্যাঁ বলা উচিত, তাও তিনি ভুলে গেছেন। মোহনা এক গাল হেসে ইফতেখারকে ধাক্কা দেয়। ইফতেখারের হুঁশ ফিরে। কান্নায় আটকে আসা গলা ছেড়ে বলে, হ্যাঁ বাবা, আমি পড়তে চাই এ মহা মূল্যবান চুড়ি। সাফার খুশিতে লাফালাফি ছাপাছাপি করতে ইচ্ছে করছে। ইস, মা ছেলের কি আবেগ! নিভ্র এগিয়ে আসে কয়েক কদম। তারপর ঝুড়ি থেকে নিজেই পছন্দ করে লাল চুড়ি নেয়। ইফতেখারের হাতের কাছে এসেই নিভ্র থাকমি। তার কেমন যেন লাগছে। মনে বলছে একবার মাকে জড়িয়ে নিতে, কিন্তু তাও পারছে না। ইফতেখার ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। রাফা সহ বাড়ির সবার চোখে পানি। রহমত গামছায় চোখ মুছছে। অভ্র অশ্রুসিক্ত চোখে নিজের মায়ের হাত ধরে। নিভ্র হাত কাঁপে। কাপা হাত এগিয়ে দিয়ে মায়ের ঠান্ডা হয়ে আসা হাত ধরে। নিভ্র একটু থামে, ভাবে হাত এত ঠান্ডা কেন? পরে বুঝতে পারে টেনশনেই এমনটা হচ্ছে। রাফা ফোন বের করে কিছু ছবি তোলে। নিভ্র লাল লাল চুড়িগুলো মায়ের হাতে পরিয়ে দেয়, সাথে অভ্র। অভ্র একবার মায়ের দিকে তাকায়। মায়ের গাল বেয়ে পানি পড়ছে। নিভ্র পানির চোখের কোটরেই আটকে আছে। সে কখনো কারোর সামনে কাঁদতে পারে না। নিভ্র মায়ের চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না। গটগট করে পা ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বাড়ির
অন্দরমহলে খুশির রমরম অবস্থা। ইফতেখার সাফাকে জড়িয়ে ধরে। সাফা অবাক হয়। ইফতেখার বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপহারের কথা জীবনে শেষ দিনেও মনে থাকবে। সাফা না বুঝেই মুচকি হাসে, তবে মনে তার অনেক প্রশ্ন। সাফা বালিশ আর কোলবালিশে কাঁথা নিয়ে দাঁড়িয়ে আছে। গরমের দিনেও সে কাঁথা নিয়ে ঘুমায়। ইফতেখারের বেশ কষ্ট হয়েছে সাফার জন্য কাঁথা খুঁজতে। সাফা দাঁড়িয়ে আছে রাফার রুমের সামনে। সাফার আজ অনেক কিছু জানার আছে, তাই এখানে ঘুমাবে বলে ঠিক করেছে। সে জানে না রাফা তাকে বলবে কিনা, তবুও এসেছে। সাফা দরজায় কড়া নাড়ে। হালকা একবার বাড়ি দিতেই ভেতর থেকে আওয়াজ আসে, এসে যাও মিষ্টির দোকান। সাফা আকস্মিকভাবে ঝাটকা খায়, সাথে ভয়ও পায়। মনে মনে ভাবে রাফা আপু কি ভূত। নিজেকে সামলিয়ে সাফা ভেতরে ঢুকে। রাফার অবস্থা থেকে বোঝাই যাচ্ছে সে জানতো সাফা আসবে, তাই আগে থেকেই বিছানার একপাশে সাফার জন্য রেখে দিয়েছে। সাফাকে দেখে মিষ্টি করে হেসে বলে, এসে পড়ো মিষ্টির দোকান, তোমার অপেক্ষায় ছিলাম। সাফা ভয় মাখা কণ্ঠে প্রশ্ন ছুড়ে, আপনি কিভাবে জানতেন আমি আসব? নিচে যে হাঙ্গামা হয়েছে এতে তোমার পিচ্চি মাথায় কিছু বোঝেনি, আবার অনেক কিছু বোঝাচ্ছে, তাই আমি জানি তুমি জানতে আসবে। বসে পড়ো। আপনি আমাকে সব বলবেন? অবশ্যই মাই মিষ্টির দোকান। সাফা খুশি হয়। রাফার পাশে সে বসে। রুমে একবার চোখ বুলিয়ে মনে মনে বলে, এখানেও টিভি, সোফা সব আছে। প্রতিটা রুম মনে হয় একটা বাড়ি। রাফা গলা ছেড়ে বলতে শুরু করে, নিভ্র ভাইয়া আর অভ্র ভাইয়া 6 মাসের বড় ছোট, তবে তাদের মাঝে সমবয়সী ভাবটাই বেশি। তারপরও আমি তাদের 5 বছরের ছোট, আর আমার 3 বছরের ছোট নুহা। নুহা নামটা শুনেই সাফা প্রশ্ন করে, এই নুহাটা কে আপু? বলছি তো, নুহা নিভ্র ভাইয়ের ছোট বোন, মনে আমাদের সবার ছোট বোন। কাকিমা আত্মনির্ভরশীল একজন নারী। তার কাছে আগে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল নিজের ক্যারিয়ার। উনি খুব নামকরা সাংবাদিক ছিলেন। চাচু সব সময় তাকে সাপোর্ট করতেন, তাই তিনিও উড়ে বেরিয়েছে। নানা দেশে তাকে কাজের জন্য যেতে হতো। ক্যারিয়ার করে সেই সংসার জীবন থেকে সরে যায়। সে ভুলেই যায় তার সংসার আছে। পৃথিবীতে নারী একদিকে পারদর্শী হলে যে হয় না, তাকে 2 দিকেই ম্যানেজ করে চলতে হয়, এটা সে ভুলে গেছে। তারপরও নিভ্র ভাইয়ের জন্ম হয়, কিন্তু ওনার মা হবার দায়িত্বের চেয়ে কাজ বড় হয়ে যায়। নিভ্র ভাইয়ের জন্য অনেক কাজের লোক রাখা হয়। রহমত চাচা আছে না, উনি নিভ্র ভাইকে ছোট থেকে দেখাশোনা করছে। মাকে কাছে না পেয়ে নিভ্র ভাই একটু জিদ্দি হয়ে যায়, রাগী বদমেজাজি, তার উপর দুষ্টু। কাকিমা তার সাথে তেমন কথাও বলতো না, মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার কথা হতো। ভাইয়া মা ভক্ত ছিল। বাচ্চারা মাকে ভালোবাসে স্বাভাবিক, কিন্তু ছেলেরা একটু বেশিই হয়। মেয়েরা হয় বাবা ভক্ত। নিভ্র ভাইয়া মায়ের জন্য নিজের জমানো টাকা থেকে অনেক কিছু নিয়ে আসতো। তা দেখে কাকিমা বকা দিত, বলতো সে খারাপ হয়ে যাচ্ছে, এসব ফুটপাতের জিনিস কেন কিনতে যায়, আরও অনেক কিছু। ভাইয়া বেশিরভাগ সময় মা আর দাদুর সাথে থাকতো। তারপর হয় নুহা জন্মের পরেই নিভ্র ভাইয়া অনেক দায়িত্ববান ভাই হয়ে ওঠে। তাকে নিজে খাওয়াতে চাইতো, নিজে কোলে নিয়ে ঘুরতো, নিজের কাছে রাখতো। কাকিমার কাজের চাপ বাড়ে, 2 বাচ্চা নিয়েও সে হিবিজিবি অবস্থায় পড়ে। তারপর নিভ্র ভাইয়াকে হোস্টেলে দিয়ে দিবে বলে ঠিক করে, কিন্তু ভাইয়া কান্না করে, জিদ করে, রাগ দেখিয়ে আর যায় না। তাকে সবাই খুব ভালোবাসে, এমনকি অভ্র ভাইয়াও তাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। তাই সেবারের মতো তার যাওয়া থামানো হলেও একটা ঘটনার কারণে তাকে আবার হোস্টেলে দিয়ে আসা হয়। ভাইয়া একটা ছেলের সাথে নাকি মারামারি করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও এটার আসল কাহিনী জানা নেই, তবুও এর কারণে কাকিমা রাগ করে তাকে হোস্টেলে দিয়ে আসে। আর কিছুদিন পরেই নুহা অসুস্থ হয়ে পড়ে। কাকিমা এর মাঝেই তাকে রেখে একটা কাজের জন্য 2 দিন সিলেট থাকে, কিন্তু তিনি জানতেন না এই 2 দিন তার জীবনের জঘন্য অধ্যায়ের সূচনার সৃষ্টি হলো। নুহা নিউমোনিয়া হয়, তাই অতি ঠান্ডায় সে মারা যায়। কাকিমা এরপর ভেঙে পড়ে, মেয়েকে হারিয়ে পাগল অবস্থা, চাকরি ছেড়ে দেয়, রুম বন্দি করে রাখে নিজেকে। তারপর ভাইয়াকে নিয়ে আসে। ভাইয়া বোনকে না পেয়ে অতি শোকে পাথর হয়ে যায়। মায়ের প্রতি অভিমানগুলো জন্ম নেয় ঘৃণাতে, আর নিজেকে সামান্য নিভ্রনীল থেকে ডাক্তার নিভ্রনীল তৈরি করে। আর বাড়ি আসেনি ভাইয়া, সব রকমভাবে নিজেকে ব্যস্ত করে তোলে। মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, নিজের কাজে পড়ার মাঝে ডুবিয়ে রাখে। মডেলিংয়ে ছোটবেলায় ঢুকে সে
শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য। শূন্য জায়গাগুলো সে কাজের মাঝেই পূরণ করতে চাইতো, তাই একটা মিনিট সময়ও তিনি অবসর কাটাতেন না। কথা কম বলা, কাজ বেশি করাই তো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাকে অনেক শাস্তি পেয়েছে জীবনে, নিজের কিছু ভুল তাকে অনেকভাবেই কষ্টে রেখেছে। মেয়েকে হারিয়ে ছেলের থেকে দূরে থেকে উনি মানসিকভাবেও ভেঙে পড়ে। তবে নিভ্র ভাইয়া নিজের পড়ালেখা শেষ করে বাড়ি ফিরলে তিনি ক্ষমা চায় ছেলের কাছে, কিন্তু ভাইয়া নিজেকে কঠিন মানুষ তৈরি করে ফেলেছে, তাই মাকে ক্ষমা করতে পারেনি। আজও অনেক বছর পর তিনি নিজের মায়ের হাত ধরেছে। কথাগুলো বলে রাফা দীর্ঘশ্বাস নেয়, সাথে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। সাফার চোখের সাগর শুকিয়ে যাবে যাবে ভাব, জামা ভিজে একাকার। রাফাও কেঁদেছে। সাফা বুঝতে পারছে না সে কার জন্য কাঁদছে, নিভ্রর জন্যে নাকি তার মায়ের জন্যে, নাকি নুহা নামের সেই বাচ্চাটার জন্য। সবাই পরিস্থিতির শিকার। নিভ্র সারা রাত নির্ঘুম কেটেছে। সারা রাত সে শুধু নিজের হাতের দিকে তাকিয়ে থেকেছে। হাতে সাফার খামচির দাগ বসে গেছে। তার এই এত বছরের জীবনে এটি কোনো মেয়ের দেয়া প্রথম খামচি। নিভ্র এই সারা রাত শুধু হাতেই দেখেছে। একটা ছবিও এঁকেছে। মনের অজান্তে সেই ছবি সাফাতের রূপ নিয়েছে। সেই দিনের নীল জামদানির আর লাল জামার ছবি, টোলপোড়া গাল, সেই ঘাড়, কাঁধ, ঠোঁট, চোখ, কপাল, চুল, সেই নাক, সেই হাসি, সবই তাকে ঘায়েল করেছে। সেই ক্ষতবিক্ষত হৃদয় দিয়েই এঁকেছে এই ছবি। নিভ্র তাকিয়ে আছে ছবির দিকে, দৃষ্টি তার নড়চড় হচ্ছে না। এক হাতে তার সেই রুমালটা, যেটা সে সাফার ব্যাগ থেকে নিয়েছে, সে চুরি করেছে। এটা তার মনেই হচ্ছে না। মনে হচ্ছে এক মুঠ আবেগ নিয়ে বসে আছে। পাশে তার এক ঝাঁক জোনাকি, সামনেই সেই জোনাকির আলো। ফজরের আজান কানে ভেসে আসতেই ইফতেখার উঠে বসে। একবার সাখাওয়াতকে ডাকে, তারপর ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে জায়নামাজে বসে। তার জীবনের ভুলগুলো সে শুধরাতে চায়, মন থেকে ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা সে প্রতি সকালই করে। আজ সে খুব খুশি, মনের মাঝে এক আনন্দ বিরাজ করছে। নামাজের বিছানায় সাফার জন্য তিনি দোয়া করবে আজ। নামাজ শেষে রুমের বাইরে চলে আসছেন তিনি। সকালে নাস্তা বানাবে। আজ শুক্রবার, তাই সবাই বাসায় থাকবে। সবার পছন্দের খাবার নিজ হাতে বানাবে ইফতেখার। যদিও সব সময় ইফতেখারই রান্না করে, তবে আজকের দিনটা একটু আলাদা। সাফা নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিল আজকে। শুক্রবার মানে ঘুম আর ঘুম। সাফার ঘুমের এক বিস্তর রেকর্ড আছে। সে ঘুমালে এক ঘুমে সারা দিন রাত শেষ করতে পারে। সকালে মিষ্টি রোদ জানালা ভেদ করে সাফার চোখে মুখে পড়ছে। সাফা বিরক্তির সাথে মুখ কুচকায়। সাফার পাশেই বই পড়ছে রাফা। এখন প্রায় 7টা বাজে। প্রথম করা কিরণটায় সাফার মুখে পড়ছে। সাফার মুখ কুচকালো দেখে রাফা হাসে। মনে মনে ভাবে মেয়েটা সত্যি মিষ্টির দোকান একটা। কি সুন্দর টোলটা। অদ্ভুতভাবে শুধু মুখ কচকালেই এই টোল দৃশ্যমান হয়। তার উপর কালো ভ্রুজোড়া কুচকালে তা আরও কালো লাগে। তখন সাফাকে সত্যি মারাত্মক কিউট একটা মেয়ে লাগে। এমনিতে এত কিউট একটা মিষ্টির দোকান। সাদা সুন্দর তো অনেকেরই হয়, কিন্তু চেহারায় মায়া, মাধুর্য আর আবেগ থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার। চাইলেই সবাইকে আল্লাহ এত মায়া দিয়ে দেয় না, তবে ভালো মানুষের চেহারায় মাধুর্য আল্লাহ দেয়। রাফা সাফার মুখের চুলগুলো সরিয়ে দেয়, তারপর কাঁথাটা গায়ে টেনে দেয়। কিছুক্ষণ পরে না হয় ডাকবে ভেবে। অভ্রর ইদানিং ঘুম হয় না। মনের তীব্র ব্যথা তাকে ঘুমাতে দেয় না। সব সময় মনটা কেমন খালি খালি লাগে। কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেন তার মাঝে নেই। সব সময় মনকে বোঝাতে সে ব্যস্ত। বিছানায় উপর হয়ে সাফার সেদিনের ছবিটা দেখে অভ্র কেন যেন দেখতে ভালো লাগে। হারানোর বেদনা তাকে গ্রাস করে, তবুও ভালো লাগে। একটা স্নিগ্ধ চেহারার বাচ্চা মেয়ে। দরজার ধাক্কার শব্দ হয়, সাথে সাথেই চোরের মতো সে ফোনটা বালিশের নিচে চাপা দেয়। পেছন ফিরে দেখার জন্য মাথা উঁচু করে, দেখে নিভ্র দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখে
যেন তার মনে ধরা পড়ার ভয় হয়। তাই একটু দ্রুত উঠে বসে। নিভ্র গায়ে সাদা ট্রাউজার আর সাদা গেঞ্জি, কানে ইয়ারফোন, মাথা ভর্তি ঘাম। এক পাশের চুলগুলো লেপটে পিছনে সেট করা, সামনের চুলগুলো সিল্কি আর লম্বাটে, তাই কিছুক্ষণ পর পর তার কপাল ছুঁয়ে যায়। নিভ্র চুল সরায়, গালের চাপা দাড়িতে একবার হাত বুলিয়ে হাসে। নিভ্র গোপনে কিছু হাসি আছে, তা সে তার গোপন মানুষ অভ্রর সামনে হাসে। নিভ্র হাসি দেখে অভ্র হাসে, হেসে প্রশ্ন করে, কিরে সূর্যকে বল দেখে নিজেকে উদিত করেছে নাকি? নিভ্র আবার হাসে, হেসে এসে অভ্রর পাশে বসে, তারপর জবাবে বলে, না, ঠিকভাবে উঠেছে ইংলিশ টিচার। তবে তুই আজ মর্নিং ওয়ার্কে গেলি না কেন? অসুস্থ নাকি? বলেই অভ্রর কপালে হাত দেয়। অভ্র হাসে, তারপর বলে, না তেমন কিছু না, নামাজ পড়েই ঘুমিয়েছিলাম। আমার মনে হয় তুই অসুস্থ। ভ্রুকুচকে প্রশ্ন করে নিভ্র। আনমনে জবাব দেয় অভ্র। হয়তো। নিভ্র থমকায়, চোখ পড়ার চেষ্টা করে। তবে অভ্র চোখও তার মতো পড়া এত সহজ না। দুভাই গল্পের মাতে, এতে গল্প মানে ভিন্নতা, আকাশচুম্বী গল্প। পরিবার থেকে পেশায়, তারপর দেশ, তারপর পৃথিবী, আর শেষ একদম মহাবিশ্ব থেকে পরকাল চলে যায়। সাফা ঘুম থেকে উঠেই নাস্তা করে, তারপর বাগান দেখতে যায়। এই বাসায় আসার পর থেকে তেমন ঘুরে দেখা হয়নি তার, তাই সে বাহিরে পা রাখে। এক পাশ জুড়ে বাগান, বাগানের ফুলের সাথে ফুলের গাছও আছে ভরপুর। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। গোলাপ থেকে শুরু করে কৃষ্ণচূড়া, কদম গাছও আছে। সাফা গোলাপে হাত রাখে, কত সুন্দর পাপড়িগুলো, নরম তুলতুলে, আর এদেরও রং ভিন্ন। সাফার মনে হয় কেউ তাদের দেখছে, তার পিছনে কেউ আছে, তাই একটু আড়াআড়ি চোখে তাকিয়েই সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়। নিভ্র দাঁড়িয়ে আছে। সাফা অবাক হয়ে কিছুক্ষণ নিভ্রর ঘামে ভেজা চুলগুলো দেখে, মনে অদ্ভুত ইচ্ছে জাগে। কপালে বিন্দু বিন্দু ঘাম নিভ্রর। সাফার মনের 18 জাগে, মন চায় ছুঁয়ে দিতে, ডান হাতে মুছে দিতে, গায়ের ওড়নাটা তুলে একটু কপাল স্পর্শ করতে, আর বাম হাতের চিকন আঙ্গুল দিয়ে সিল্কি চুলগুলো চোখের কোণা থেকে সরিয়ে দিতে, একটু নাড়িয়ে পানি ঝরাতে। কিন্তু চাইলেই সব করা যায় না। কথাটা মনে করে সাফা নিজেকে সামলায়। নিভ্র চোখ ছোট করে, তাকে দেখে সাফার প্রথমেই সেই চমকটা বিলীন হয়। নিভ্র সাফাকে পর্যবেক্ষণ করে। গায়ে তার সুতে থ্রিপিস, গলা জড়িয়ে গায়ে বিশাল ওড়না, চুলগুলো বরাবরের মতোই খোপা করা, তবুও কিছু ছোট ছোট আবদ্ধ চুল এলোমেলো হয়ে চোখের কোটে ঠোঁটের উপর আছড়ে পড়ে আছে। নিভ্র হাত বাড়ায়, সরিয়ে দেয় চুলগুলো কোমলভাবে, তবুও তাতে প্রকাশ পায় ঈর্ষা, প্রকাশ পায় অধিকারবোধ। আমি ছাড়া তোদের ছোঁয়ার অধিকার নেই, কথাটা মনে করে আওড়ায়। সাফা হাবার মতো তাকিয়ে থাকে, অদ্ভুত মোহনীয়তা ঘিরে ধরে তাকে। নিভ্র স্বাভাবিক, তার মাঝে বিচলিতের ছিটে ফোঁটাও নেই, যেন যা করছে ভুল কিছু না। সাফা ভাবে সে কল্পনার রাজ্যে আছে, তাই হাত বাড়িয়ে চিমটি কাটে, নিজের হাতে না নিভ্রের হাতে। নিভ্র মৃদু আওয়াজ করে, রাগী চোখে তাকায় সাফার দিকে, তারপর বলে, চিমটি দিচ্ছ কেন? সাফা বুঝে স্বপ্ন নয়, সত্যিই হচ্ছে সব। মুহূর্তে লজ্জারা তাকে গ্রাস করে, চোখে মুখে লাল আভা ফুটে ওঠে। ঠোঁটজোড়া হালকা প্রসারিত করে নরম সুরে সাফা বলে, সরি, তবে আপনি এখানে কেন? নিভ্র তাকিয়ে থাকে সাফার গালে, চোখে, ঠোঁটে, আর খুঁজে টোলটা না পেয়ে মন ক্ষুণ্ণ হয়। তবে শান্ত ভঙ্গিতে বলে, বাগান যেহেতু আমাদের, আমি তো আসতেই পারি। তা কি দেখছো এত সকাল সকাল? ফুল কত সুন্দর, তাই না? আপনাদের বাগান সুন্দর খুব, কত কত গাছ, অনেক ফুলের নাম জানি না আমি না হয় বলে দেব, চলো ঘুরে দেখাই। সাফা খুশি হয়, নিভ্রর পাশে এসে দাঁড়ায়। সাথে সাথেই চুরির ঝুমঝুম শব্দ নিভ্রর কানে বাজে। নিভ্র একবার ঘাড় কাত করে সাফার হাতের দিকে তাকায়। সাফা হলুদ চুড়ি পরেছে। সাফার চুড়ির প্রতি পাগলামি দেখে নিভ্র মনে মনে হাসে। চুড়ি প্রেমী না হলে তো আর কেউ সকালে সকালে চুড়ি পরে ঘুরে না। নিভ্র ঠোঁট বাঁকায়,
সাথে এক ভালো লাগাও কাজ করে। সাফার পায়ে এখনো তার দেয়া সেই পায়েল আছে। নিভ্র কেমন জানি সব নিজে নিজেই মনে হয়। হলুদ চুড়ি সাদা হাতের মিশে আছে, পায়ের ব্লাউজও নিচে কালো পাথরের পায়েলটা দেখা যাচ্ছে, বেশ মানিয়েছে। সাফা যে পায়েলটা খুলে ফেলেনি এটা দেখে নিভ্র মনে খুশিরা দোল খায়। মন বলে প্রতি সকাল এভাবেই শুরু হলে হয় না, একটা মিষ্টি সকাল। সাফা নাজুক হাসে, নিভ্র অবাক হয়ে সে হাসি দেখে। মেয়েটার মাঝে সব আছে, টক ঝাল মিষ্টি টাইপের স্বভাব। কখনো সে চাঞ্চল্যতা ভরা কিশোরী, কখনো আবার আবেগী মেয়ে, কখনো বুঝের কথায় নিজেকে ফুটিয়ে তোলে, কখনো আবার লাজুকতার মতো লজ্জায় লাল হয়। সাফা হাঁটে নিভ্রর পাশ দিয়ে, নিভ্রও হাঁটে। সবুজ ঘাসে দুজনেই হেঁটে চলেছে। কিছু দূর গিয়ে মালির সাথে দেখা। নিভ্রদের পুরনো মালি অ্যানি। গাছ কাটা থেকে শুরু করে গাছে পানি দেয়া এনার গাছ আকবর চাচা বলে ডাকে সবাই। নিভ্রকে সাফার সাথে বাগানে দেখে তিনি যেন রাতে সূর্য দেখেছে সেভাবেই চমকায়, হাঁ করে প্রশ্ন করে, নিভ্র বাবানি, তুমি এখানে কেমতে? নিভ্র হেসে দুষ্টুমি সুরে বলে, এমতে এমতে। আকবর অবাক হয়। এই হাসি ছোটবেলায় দেখেছে সে, আর দেখা হয়নি। আজ অনেক বছর পরে নিভ্র বাগানে এসেছে। বাগানের সামনে দিয়ে বাড়িতে ঢুকতেও বাগানে সে কখনো ঢুকেনি। আকবর চাচা বললেন, বাবা কিছু কি লাগবো? তেমন কিছু না, বাগান ঘুরতে এসেছি আর তোমার সাথে দেখা করতেও। আর একে তো চিনোই, চাচা এখন কি ফুল বা ফল হয় বাগানে, সময়টা কি? আকবর হেসে বলে, বর্ষাকালে এখন, তাই শীতকালে ফুল বাদে প্রায় সব ফুলই ফাইবা। নিভ্র হেসে আরো 2-4টি কথা বলে তারপর হাঁটে, সাথে সাফাও। সাফার ভালো লাগছে নিভ্রর স্বাভাবিক রূপ। হঠাৎই তার কাল রাতের কথাগুলো মনে পড়ে। সাফার মন খারাপ হয়। নিভ্রর প্রতি তার এক অদ্ভুত মায়া লাগার অনুভূতি হয়। নিভ্র থামে, সাথে সাফাও। একটা বিশাল গামলার দিকে হাত উঁচিয়ে বলে, চিনো এই ফুলগুলো? পর্তলিকা ফুল এগুলো, আবার 9টার ফুলও বলা হয়। তুমি তো দেখি অনেক ফুলই চিনো, সাদাগুলো কেমন লাগে? আরে পর্তলিকা সাদা হয় না, আপনি জানেন না? নিভ্র হাসে। তারপর সাফা আগে আগে হেঁটে একটু সামনে যায়, একটা জায়গা দেখিয়ে বলে, শুধু সাদা না, লাল কমলা হলুদও হয়, আবার রং বেরঙেরও হয়। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে। কি সুন্দর ফুল তাদের বাসার সামনে লাগিয়েছিল, তবে সবই ম্যাজেন্ডা রঙের। কিন্তু এখানে তো এত রঙের ফুল সে ভাবতেই পারছে না। সাফা হাঁটু গেড়ে বসে, চুরির ঝনকানি আওয়াজ নিভ্রর কানে আসে। সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, ছিঁড়ি কিছু ফুল? তুমি জানো না, ফুল হাতে নয় গাছেই সুন্দর। সাফা মুখ বাঁকিয়ে বলে, পুষ্প আপনার জন্য ফুটে না, অন্যের জন্য ফুটে, বুঝলেন? তাই আমি নিতেই পারি 2-3টে পুতুলিকা। নিভ্র আবার হাসে, তারপর একটু পাশ ঘেঁষে বসে বলে, ভাব সম্প্রসারণ আমিও পড়েছি, তবে এটার মিনিং ভিন্ন কিন্তু। তো কি হয়েছে, একভাবে বুঝলেই হয়। সাফার কথায় নিভ্র চুপ করে। তারপর নিজের একটা সাদা পর্তুলিকা ফুল ছিঁড়ে নেয়, সাফার দিকে বাড়িয়ে বলে, সাদাটা বেশি সুন্দর, এটা নাও। সাফা তাকায়, তারপর হেসে হেসে বলে, নিজেই প্রথমে জ্ঞান দিলেন, আবার নিজেই ছিঁড়লেন, কষ্ট করে জ্ঞান দিলেন কেন তাহলে? কি আর করার, পুষ্প আপনার জন্য ফোটে না, অন্যকে সুবাস দিতে আর সৌন্দর্য মণ্ডিত করতেই ফোটে। তোমার যুক্তি মেনে নিলাম, তাই ছিঁড়ে দিলাম। সাফা মুচকি হাসে, ফুলটা নিজ হাতে নেয়, কানের একপাশে গুজে দেয়। নিভ্র তাকিয়ে দেখে সাফার চেহারাটাই তার কাছে একটা পর্তুলিকা মনে হচ্ছে, পুতুলের মতো। সাফার স্নিগ্ধ মুখে হাসি ফোটে। নিভ্র পলকবিহীন তাকিয়ে তা দেখে, তারপর আবার হাঁটে। অনেক ফুলের সাথে পরিচয় করিয়ে দেয় নিভ্র সাফাকে। গাছ ভর্তি কদম দেখে সাফা তাকিয়ে থাকে কিছু সময়, মনে মনে ভাবে, নিভ্র যদি বলতো একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। ইস, সাফা লজ্জিত হয় নিজের ভাবনায়। নিভ্র এই লজ্জার মানে বুঝতে পারে না। কিছু সময় তাকিয়ে দেখে সে লজ্জা। সব ফুলের মাঝে নিভ্র বুঝতে পারে সাফার লাল, কৃষ্ণচূড়া আর সাদা গোলাপ প্রিয়। ফুল নিয়ে নিভ্রর মনে তেমন আবেগ ছিল না, তাই তার প্রিয় ফুল বলতে তেমন কিছু নেই। নিভ্র আকবর চাচাকে ডাকে, তাকে বলে, চাচা সাদা গোলাপ ছিঁড়ে নিয়ে আসেন, একগুচ্ছ লাগবে। আচ্ছা। সাফা এই দিকে নেই,
ওইদিকে হেঁটে হেঁটে সে দেখছে পেয়ারা গাছে ঠাসা পেয়ারা ধরে আছে। তার গাছে উঠতে ইচ্ছে করছে, কিন্তু নিভ্র যদি চোর ভাবে তাই আর ওঠে না। দুজনেই বাগানের সামনে চলে আসে। অভ্র পাশের খোলা জায়গা চা হাতে দাঁড়িয়েছিল, তাদের দিকে এগিয়ে আসে। এবার সাফার কানে ফুল দেখে কিছুক্ষণ থাকে। আকবর চাচা একগুচ্ছ সাদা গোলাপ নিভ্রর দিকে এগিয়ে দিয়ে বলে, সবচাইতে সুন্দর দিয়ে আছে এখানে বাবা। ধন্যবাদ চাচা। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে, কি সুন্দর দেখতে। এই বাগানে ঘুরতেই তার হবে, আর পৃথিবীতে ফুলের সন্ধানে যেতে হবে না তার। সাদা গোলাপ তার খুবই প্রিয়। নিভ্র ফুলগুলো সাফার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার। সাফা খুশিতে লাফিয়ে ওঠে, দু হাতে একসাথে মুঠোবদ্ধি করে চেঁচিয়ে বলে, সবগুলো আমার? আমি আপাতত চারপাশে কাউকে দেখছি না, তাই এগুলো তোমার। সাফা অভিমানী সুরে বলে, দেখলে বুঝি তাকেই দিতেন? সাফার এমন বাচ্চাদের মতো কথা শুনে নিভ্র মাথা ঝাঁকিয়ে হাসে। অভ্রও হাসে সাথে। অভ্রর দিকে তাকায় দুজনেই। অভ্র এগিয়ে আসে আরও একটু, হাসি মুখে বলে, সমস্যা কি? তোমাকে না দিলে তুমি মার্বেল ফেলে নিভ্রর কোমরও ভেঙে দিও। সাফা জিহ্বায় কামড় দেয়, জোরপূর্বক হেসে বলে, সরি বলছি না স্যার, ওটা আপনার জন্য ছিল না, ভুল করে আপনি চলে এসেছেন। নিভ্র অবাক হয়, সে দুয়ে দুয়ে চার করে। তারপর অভ্রর দিকে একবার আর সাফার দিকে একবার তাকায়। বুঝতে পারে অভ্রর কোমর সাফাই ভেঙেছে। নিভ্র কিছু ভাবে অবাক, নিজের মনকে নিজেই ঝাড়ে। অভ্র সাফার সাথে কথা বললেই তার রাগ হয়, কেন যেন তার মোটেও ভালো লাগে না। অদ্ভুত একটা জ্বালা কাজ করে। এই অদ্ভুত ফিলিংসের সাথে নিভ্রের আগে কখনোই পরিচয় হয়নি, তাই সে ক্ষুব্ধ নিজের প্রতি। প্রিয় ভাইয়ের সম্পর্কে এমন ফিলিংস হওয়ার তার মোটেও পছন্দ হচ্ছে না। সাফা খপ করে নিভ্র হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। নিভ্র অবাক হয়। সাফা হেসে বলে, নিয়ে নিলাম, এখন এগুলো আমার, তাই আমার জিনিস আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না। ঠিক বলেছি না ইংলিশ স্যার? অভ্র হাসে। তারপর নিভ্র সবুজ চোখের দিকে তাকিয়ে বলে, যা তোমার তা কেউ কেড়ে নিতে চাইলেও নিতে পারবে না। যাকে তৈরি করাই হয়েছে তোমার জন্য, সে চাইলেও তোমার, না চাইলেও তোমার। যেমন গোলাপগুলো সাফা তোমার জন্যে ফুটেছে, তাই তোমার হাতের জায়গা পেয়েছে। তোমার মনের ঘরেই তার ঠাঁই হয়েছে। নিভ্র অবাক হয়ে তাকিয়ে আছে অভ্রর ঘন কালো চোখের দিকে। চশমাটা ভেদ করেও সেই চোখ দেখা যাচ্ছে স্পষ্ট। এ যেন অদ্ভুত গোলক ধাঁধা। হঠাৎ করে নিভ্রর মনে হচ্ছে তার আনকমন সবুজ চোখের চাইতে এই ডাগর কালো আঁখির বেশি সৌন্দর্যমণ্ডিত। কি অদ্ভুত চোখ অভ্রর! এত বছরের জীবনে তার এই প্রথম এই কথাটা মনে হচ্ছে। সাফা উচ্চ শব্দে বলে, সেটাই, যা আমার হবে বলে ভাগ্যে আছে তা আমারই হবে। আমি ভাগ্য বিশ্বাসী। তবে এখান থেকে একটা ফুল আপনারও, শত হোক আপনার ভাই দিয়েছে বলে কথা, ভাগ আছে আপনার। সাফা একটা গোলাপ অভ্রর দিকে এগিয়ে দেয়। অভ্র সেই ফুলের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিভ্ররও চোখ আটকে আছে সেই ফুলে। অভ্র হাত বাড়িয়ে নেয় সে ফুল, মুচকি হেসে বলে, আমার ভাইয়ের সব কিছুতে আমার অধিকার থাকলেও তার ভাগ্যে কিন্তু আমার অধিকার নেই। তাতে কি সব সময় অধিকারে বিশ্বাসী হতে হবে নাকি? কখনো ভালোবাসা আর বন্ধনে বিশ্বাসী হতে হয়, বুঝলেন? বুঝলাম। সাফা নিভ্রর দিকে একটা ছোট কলি যুক্ত ফুল এগিয়ে দিয়ে বলে, আপনার ভাগ্য ভালো, একটার সাথে দুটো ফ্রি। তবে কলিটা বেশি সুন্দর, এই নেন, এটা আপনার। কিছু দিলে কিছু পেতেও হয়। নিভ্র গম্ভীর ভাব কাটে। ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে সে ভাবে, হয়তো সত্যিই ভাগ্য ভালো। নিভ্র আনমনি হাতে বাড়িয়ে নেয় সে ফুল। হাতে কাটা গেঁথে যায়। নিভ্রের হাত কাটে একটু, তবুও ফুল ছাড়েনি সে। সাফা উত্তেজিত হয়ে বলে, গোলাপে কাটা থাকে আপনি জানেন না? আজব, কেটে গেছে তো, এখন কি হবে? ফুলটা আমাকে দিয়ে দেন আর হাতে স্যাভলন লাগান, চলেন। সকল সৌন্দর্যে দাগ থাকে, তা না হলে সেটা সৌন্দর্য হিসেবে বিবেচিত হয় না। গোলাপের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাটা। ফুলের সৌন্দর্য ছুঁয়ে দিতে হলে কাটার সাথে আলাপ তো হবেই। প্রকৃত সৌন্দর্যের খোঁজ পেতে হলে কাটা খাওয়া উত্তম। এবার বলো, তুমি বুঝলে? নিভ্রের কথায় সাফা হাসে, অভ্র হাসে। নিভ্রর কথাগুলো তার মনের, কিন্তু তা তার অগোচরে বাহিরে আসছে। হয়তো একদিন নিজ ইচ্ছায় কথাগুলো তার মুখ দিয়ে আসবে। অভ্র এতে
বিশ্বাসী। সাফা নিজের রুমের জানালার পাশে ঘেঁষে খালি জায়গায় বসে আছে। চোখ তার দূর নীল আকাশের দিকে, চোখে মুখে লজ্জার আভা, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। সাফার মনে সুপ্ত ভালোবাসা লজ্জায় প্রকাশিত হচ্ছে। হাতের গোলাপের দিকে একবার তাকাচ্ছে তো দুই ঠোঁট একসাথে চেপে হাসছে। মনের মাঝে অনুভূতিগুলোর খেলা হচ্ছে। একবার গোলাপগুলো বুকে চেপে দীর্ঘশ্বাস নেয় সে। ভালোবাসা এক অদ্ভুত খেলা, যেই খেলায় একবার নামলে আসক্তি নিশ্চিত। মেয়েদের মনের কোটরে ভালোবাসা সহজে জমা হয় না, কিন্তু একবার তা জমা হলে তা সম্পূর্ণ মন জুড়ে বিচরণ করে। সাফার মনে হচ্ছে গোলাপগুলো শুধু গোলাপ না, এতে জমে আছে একগুচ্ছ আবেগ আর অপ্রকাশিত ভালোবাসা। ইস, কেন যে এই ভালোবাসা প্রকাশিত হয়নি? কেন মনের কথা কোটরে জমা না রেখে বাতাসে ভাসিয়ে দেয়নি? কেন গোলাপ হাঁটুতে ভর দিয়ে হাতে আসেনি? কেন নীল আকাশের ভালোবাসার দলিল করা হলো না? কেন গলা দিয়ে উচ্চারিত হলো না সেই মুখরিত মনোমুগ্ধকর শব্দ, ভয়ঙ্কর শব্দ, যা ক্ষতবিক্ষত করে হৃদয়ের গালিচা, যা ভেঙে চুরমার করে মনের সুপ্ত আয়না? এত কেন মাঝেও সাফার ভালো লাগা কাজ করছে। তার মনে হচ্ছে লুকানো প্রেমেই সুন্দর, প্রেমের গোপনীয়তা থাকাই ভালো। প্রেম তো প্রকাশের শেষ হয়, তাই অপ্রকাশিতই থাকুক না। কিন্তু যদি প্রেম না হয়, যদি তার মনের জমানো সব দেওয়ার মতো সময় না হয়, যদি তার অনুভূতি তাতেই সীমাবদ্ধ থাকে? সাফা হাসে খিলখিল করে, তারপর উচ্চারিত শব্দে বলে, ভালোবাসায় পাওয়ার আশা করতে নেই, তাহলে তো লেনদেন হয়ে যাবে। ভালোবাসায় শুধু অনুভূতির জায়গা আছে, তাই অনুভূতিতে সিক্ত হতে চাই সব বেলায়। সাফা লাফিয়ে নামে জানালার পাশ থেকে নিজের বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের উপরে রাখা ফুলদানিটা থেকে প্লাস্টিকের ফুলগুলো খুলে তাতে নিভৃত দেয়া ফুলগুলো গেঁথে রাখে সে। একটা মুচকি হেসে দুহাতে মুঠোয় ফুলগুলোকে বন্দি করে নিজের কোমল লাল ঠোঁটজোড়া বসিয়ে দেয়। একটা শব্দ করে চুমু খায় সে। তারপর তার সামনে কিছু চুল এলোমেলো হয়ে ফুলের গায়ে পড়ে। চাপাশে চুল সরায় না, এভাবে বসে থাকে। নিভ্র নিজের রুমের দরজায় ঠেস দিয়ে বসে আছে। হাত এপিট ওপিট করে সে গোলাপটা দেখছে, একবার নাকের কাছে এনে ঘ্রাণ নিচ্ছে। তার মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস ফুল। তার নিজের ঘরময় ফুলে ফুলে ভরিয়ে রাখতে ইচ্ছে করছে। নিভৃত ঠোঁট কামড়ে ভাবে, তার গোলাপ সত্যি আলাদা। এই গোলাপে অনুভূতির মায়া আছে, আছে এক আলাদা ছোঁয়ার গন্ধ, যা এই সাধারণ ফুলকে করে তুলেছে অসাধারণ। নিভৃত উঠে দাঁড়ালো, নিজের গোপন ডায়েরির ভাঁজে ফুলটা রাখে। পাশের কলম নিয়ে একটা মোহনীয় কবিতা লিখে সে। কবিতা সে ছোট্টবেলা থেকেই লিখে। জীবনের বেশিরভাগ সময়টা সে শুধু নিজের সাথে থেকেছে, তাই সময়ে অসময়ে সে ডায়েরি লেখে। নানা পাতার ভাঁজে আবারও কবিতা লিখে ভালো লাগে, এটা তার। তবে তার সব কবিতার চাইতে আজকেরটা আলাদা। তার কবিতা সবসময় জীবন, প্রকৃতি, বাস্তবতা আর নিজেকে নিয়েছিল, কিন্তু আজকের কবিতা সে অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতির শিকার হয়ে লিখেছে। অভ্রর গোলাপটা সে তার ডায়েরিতে লাগালো, সাফার ছবির পাশে লাগিয়ে দেয়। তারপর ডায়েরিটা ভাঁজ করে বুকে চেপে ধরে। বুক ছিঁড়ে বেরিয়ে আসে কিছু দীর্ঘশ্বাস। ঠোঁটজোড়া একটু মেলে হাসে সে। তারপর ডায়েরিটা খুলে তার আর নিভৃত জড়িয়ে ধরে রাখা ছবিটা দেখে। ছোটবেলার ছবি এটা। অভ্র এখন অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তির অনুভূতি হয়। একটা চুমু খায় ছবিতে। ছবির একপাশে নীল কামিজে ডিজাইন করে লেখা ভালোবাসার নীল। লেখাটার হাত ছোঁয়ায় অভ্র। সাফা রাফার পাশে ঘেঁষে ঘুরছে। রাফা বুঝতে পারে না সাফার কিছু বলার আছে, তবে বলতে পারছে না। কিন্তু কি বলবে তাও বুঝতে পারছে না, তাই প্রশ্ন করে, মিষ্টি দোকান কিছু কি বলবে? সাফা এই সুযোগটাই চাইছে, তাই এগিয়ে এসে বলে, এই বাসায় ছাদ নেই আপু? কেন থাকবে না, অবশ্যই আছে। তুমি কি যেতে চাও? ছাদ আমার খুবই প্রিয়, তাই আসার পর থেকেই ছাদ খুঁজে চলছি, কিন্তু কোন দিক বুঝতে পারছি না। চলো তাহলে। রাফা সাফার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, তারপর
হাঁটা দেয় ছাদের উদ্দেশ্যে। সিঁড়ির দিকে এগিয়ে সাফা অবাক হয়, তার রুমের একটু পাশেই সিঁড়ি, আর সে কিনা খুঁজে খুঁজে মরছে। নিজের বোকামিতে সে নিজেই অবাক। ছাদটা দেখে সাফা আরও অবাক হয়। ছাদের মাঝে একটা নীল পানির সুইমিং পুল। পুলের চারপাশে গাছ আছে কিছু, তবে ফুলের গাছ না, বিভিন্ন ক্যাকটাস গাছ। এইসব গাছে আবার ছোট ছোট ফুলও আছে। ছাদের এক পাশ থেকে বাড়ির বাগানটা দেখা যায়, পিছনের দিকে বাগান। ছাদ ঘেঁষে একটা অদ্ভুত গাছ, যেটার নাম জানা নেই সাফার। সাফা একবার ডান দিকে তাকায়। ডান দিকে একটা সরু রাস্তা চলে গেছে। ছাদে এমন রাস্তা দেখে সাফা তো ভারী অবাক। রাস্তা শেষ হয়েছে একটা কাচের গোল ঘরে। গোল ঘরটার বাহির থেকে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। সাদা পর্দা দিয়ে ঢাকা ঘর। সাফার কৌতূহল জাগে, তাই রাফাকে প্রশ্ন করে, আপু ওই দিকে কি, চলেন দেখি। আরে না, ওটা নিভ্র ভাইয়ের ঘর। ভাইয়ের ঘরে আমরা তেমন চাই না, ভয় লাগে তো। ভয় পাওয়ার কি আছে আপু, উনি কি বাঘ? তার চাইতে কম কি? বলেই হাসে রাফা। সাফা চোখ ছোট করে সেই হাসি দেখে, ভাবে সবাই এই লোকটাকে এত ভয় কেন পায়। কই, সে তো পায় না। তার কেন যেন ভয়ই লাগে না। নিভ্রকে উল্টো কিউট কিউট লাগে। লাল লাল ঠোঁট, সবুজ অদ্ভুত ভয়ঙ্কর চোখ, মারাত্মক সেই সিল্কে চুল। হাত দিয়ে যখনই সাই করে চুলগুলো সরিয়ে দেয়, সাফার তখন খুব ইচ্ছে করে বলতে ইচ্ছে হয়, থাক না এইভাবে, কিন্তু বলা হয় না, দেখাই তার কাজ। রাফার ফোন বাজে। সাফার হুশ হয়। রাফা ফোন রিসিভ করতে করতে বলে, সরি মিষ্টির দোকান, একটু নিচে যেতে হবে। নিশান কল করেছে, আপুর সাথে একটু কথা বলতে চাই, তাই যেতে হবে। তুমি দেখে এসো কেমন। আর ওইদিকে যাবে না, বকা খেতে হবে কিন্তু, তা না হলে। সাফা মাথা ঝাঁকায়, কিন্তু মনে মনে বলে, নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি, তাই এই নিষিদ্ধ ডাক্তার সাহেবের প্রতিও আমি অধিক আগ্রহীত। রাফা কথা বলতে বলতে হেঁটে চলে যায়। সাফার মাথায় আসে না এই নিশানটাকে। সাফার প্লাজো একটু তুলে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে কিছুক্ষণ, তারপর একবার ঘাড় ঘুরিয়ে নিভ্রের ঘরের দিকে তাকায়। হঠাৎ ঠোঁট চেপে হেসে উঠে দাঁড়ায়। ভেজা পা টিপে টিপে সে পা বাড়ায় সরু রাস্তার দিকে। ঘরটা থেকে খুবই টানছে। সাফা নিভ্রর ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা খোলাই আছে। সাফা চোরের মতো উকি ঝুঁকে দেয়। নিভ্রকে দেখতে না পেয়ে টুপ করে ঢুকে পড়ে। ঢুকেই তার মাথায় হাত। তিনটা বুকশেলফ দেখে সাফার মাথা ঘুরে ওঠে। মনে মনে বলে, বাবা গো, এত বই পড়ে কোন গুরু? সাফা ঘুরে ঘুরে দেখে, বিশাল একটা রুম জুড়ে সাদা সোফা আছে, 3টা বুকশেলফ আছে, সাথে একটা কাচের সিঁড়ি। তার মানে উপরেও একটা রুম আছে। সাফা সেদিকে চাইতে পর্দার পেছনে কিছু আছে দেখার আগ্রহ সে দিকে বেশি। ঘরটাতে এই পর্দা 2টি অংশে ভাগ করেছে। সাফা বুকশেলফের কাছে দাঁড়ায়। মাঝের বইগুলো থেকে একটা বই নেয় সে। তারপর বইয়ের প্রথম পাতা খুলেই সে মুখ কুঁচকে ওঠে। একটা হৃৎপিণ্ডের ছবি তাতে। সাফার ভাষায় তার যুক্ত হৃৎপিণ্ডের চারপাশে নানা লেখা। সাফা কপাল কুঁচকে একটু পড়ার ভঙ্গি ধরে। মুহূর্তে সে মুখ বাঁকিয়ে বলে, এইসব ডাক্তারি মানুষ পড়ে নাকি? যারা পড়ে এরা ঘাস ফুস খায়, তাই এই বই হজম করার শক্তি পায়। সাফা, তোর দ্বারা হবে না, তুই তো নাদুস নুদুস আইসক্রিম গার্ল। এটার জন্যই বলি, এই ডাক্তারগুলোর মুখটা বাংলার দোষের মতো করে কেন থাকে? এই গাড্ডা গাড্ডা বই পড়লে মানুষের মাথা ঠিক না থাকারই কথা। আহারে, ভালো ভালো মানুষগুলো এগুলো পড়ে পড়ে নিজেদেরকে গরু বানিয়ে ফেলেছে। দুঃখ লাগে বেচারা ডাক্তার সাহেব। সাফা বইটা আবার জায়গায় রেখে দেয়। বইটা রাখার পরে তার নিজেকে হালকা হালকা লাগছে। বুকশেলফের 3 খণ্ডে একটাতে মেডিকেলের নানান বই ভরা, একটাতে রাজনৈতিক বই, আর একটাতে সাধারণ অনেক বড় লেখকের বই। সাফার একটা পাশও ভালো লাগেনি। মনে মনে বলে, একদিন সে এই শেলফগুলোতে হুমায়ুন স্যারের বইয়ে ভরিয়ে দেবে। সব বই হবে বাংলাদেশের লেখকের বই। তার এদের বই পড়তেই বেশি ভালো লাগে। প্রেমিক বই থাকবে 1 খণ্ড। সাফা এগুলো মনে মনে ভাবে। তারপর সেই সাদা পর্দা ঠেলে ভেতরে যায়। আর একটা রুম দেখে সাফার মনে মনে ভাবে, লোকটা যেমন রহস্যময়, তার রুম, ঘর, এমনকি বুকশেলফও তার মতোই আজাইরা। রুমটা সাফার দারুণ লাগছে।
কি সুন্দর সাদা চাদরে মোড়ানো বিছানা, দুপাশে দুটি বেড, টেবিল, তারই উপর দুটি ল্যাম্প আছে। বিছানার সামনে একটা সাদা সোফা, কাচের আলমারি, তাতে দৃশ্যমান নিভ্রর সব ব্লেজার, শার্টের আর জ্যাকেট। বিছানার বাম পাশে একটা সাদা টেবিল, টেবিলের উপরে বই আর ডায়েরি দেখা যাচ্ছে। টেবিলের পাশে একটা কিছু আছে যা কাপড় দিয়ে ঢাকা। সাফার মনে হচ্ছে কোনো পেইন্টিং হবে হয়তো। ডান পাশে একটা ওয়াশরুম আছে আর বাম পাশে শেষে একটা বারান্দা মনে হয়। সাফার পেইন্টিংটা দেখার আগ্রহ জাগে, তাই এগিয়ে যায় কয়েক পা। সাফা কাপড় হাত দিতে যাবে, তার আগেই ওয়াশরুম থেকে নিভ্রর আগমন হয়। সাফা সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো দেখতে ব্যস্ত। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে এসে সাফাকে টেনে দেয়ালে চেপে ধরে। সাফা আকস্মিকভাবে অবাক হয়, তাকায়, সাথে সাথে চোখ বুজে নেয়। নিভ্র রাগে লাল হয়, দাঁতে দাঁত চেপে বলে, তুমি এখানে কি করছো? সাফা জবাব দেয় না। তার বুকে টিপ টিপ শব্দ নিভ্রর কানে আসে। ভয়ে সাফা কাঁপছে, যতটা না হচ্ছে তার চেয়ে বেশি নিভ্রকে নিজের এত কাছে দেখে হচ্ছে। সাফা কাঁপছে, নিভ্র তাকিয়ে আছে সাফার খিচা মুখের দিকে। মুহূর্তেই নিভ্রর রাগ কমে আসে, সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভ্র সাফার এক হাত ছেড়ে দেয়, হাত বাড়িয়ে গালে রাখে। সাফা কাপা গলায় চোখ মুখ খিচেই বলে, সরি 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 বলে দিয়েছি, এবার ছাড়েন আর জামা পরেন। একটা মেয়ের সামনে কেউ জামা ছাড়া আসে নাকি? আপনার লজ্জা নাই নাকি? ডাক্তার দেখি লজ্জাও হয় না? নিভ্র নিজের দিকে তাকায়, গায়ে তো হাতা কাটা গেঞ্জি আছে, তবুও জামা নেই কেন বলছে? সাফা নিভ্রর খোলা বাহু দেখেই এমনটা বলছে। নিভ্র কথাটা বুঝতে পেরে শব্দ করে হেসে সাফাকে ছেড়ে দিয়ে শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নেয়, কিন্তু বোতাম খোলা রাখে। তারপর সোফা বসে বলল, জামা পরা হয়ে গেছে, আপনি তাকাতে পারেন। সাফা চট করে নিজের চোখ খুলে এদিক ওদিক নিভ্রকে খুঁজে। নিভ্রর উদাম বাহু দেখে সে চোখ বুঝেছে। ভয় মিশ্রিত অনুভূতিতে তার বুকের শব্দ, অদ্ভুত শব্দরা ধাক ধাক শব্দে মেতে উঠে। তখন নিভ্র সাফাকে এদিক ওদিক তাকাতে দেখে বলে, আমি এদিকে। সাফা চকিতেই তাকায়, দেখে নিভ্র সোফায় বসে আছে। সাফা লজ্জা পায় নিজের আচরণে, লজ্জায় তার গালের দুপাশ লাল হয়, নাকের ডগা লালের আভা দেখা দেয়। সে চোখ নামিয়ে মাথা নিচের দিকে দিয়ে রাখে। নিভ্র কিছু সময় দেখে সে দৃশ্য। মেয়েদের লজ্জা পেলেই সুন্দর লাগে, এটা সে জানতো না। সাফাই প্রথম মেয়ে যাকে দেখে তার নতুন নতুন অভিজ্ঞতা জন্মেছে। নিভ্র সোজা হয়ে বসে, সাফার দিকে তাকিয়ে তাকে সহজ করার উদ্দেশ্যে প্রশ্ন করে, তা কি মনে করে আমার রুমে আসা হয়েছে? সাফা এবার নিভ্রর দিকে তাকায়। সে ভেবেছে নিশ্চিত ঝাড়ি খাবে, কিন্তু কপাল ভালো মনে হচ্ছে। সাফা প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনার ঘরে কেউ আসলে কি আপনি এভাবেই ব্যবহার করেন? নিভ্র হাসলো, তারপর জবাবে বলে, না, কিন্তু কেউ চোরের মতো আসলে আমি এর চাইতে ভালো ব্যবহার করতে পারি না। সাফার রাগ হয়, কত সাহস, তাকে চোর বলে, কিন্তু পরেই ভাবে আসলেই তো সে না বলে ঢুকেছে। নিভ্র আবার বলে, আচ্ছা বাদ দাও, বসো, তুমি সোফায় এসে বসতে পারো। বিছানায় বসি? নিভ্র ঠোঁট কামড়ে হেসে তোয়ালে দিয়ে মাথা মুছে, তারপর বলে, বসো। সাফা বসে। নিভ্র বলে, তা আমার রুমে কি মনে করে? কেন আপনার রুমে আসা যাবে না নাকি? এমনটা কখন বললাম? এটাই তো বলতে চাইছেন। এমন কেন আপনি? একটু ভালো মানুষ হন বুঝলেন। আর বুক শেলফে কিসের ঘাসপুস রাখছেন? এগুলোর বদলে নতুন বই আনবেন, হলে যাওয়ার আগে আনবেন, তাহলে দেখে যেতে পারবো বুঝলেন। নিভ্রর মন খারাপ হয়। সাফা কি তাহলে হল পেলে চলে যাবে? নিভ্র মনে ভয় হয়, কিছু স্পেশাল জিনিস দূরে যাওয়ার ব্যথার চাইতে তীব্র ব্যথা অনুভব হয় তার। সাফা আবার বলে, কি হলো, কথা বলছেন না কেন? শুনেন, হুমায়ুন স্যারের বই বেশি আনবেন, কিছু বই আমি পড়তে নিব, ফিরিয়ে দিব আবার, ঠিক আছে? আচ্ছা। আপনার বারান্দা আছে? ওইদিকে। চলেন যাই। সাফা উঠে দাঁড়ায়, নিভ্র পিছনে পিছনে আসে। ব্যালকনিতে খুব সুন্দর বসার সোফা আছে একটা, কিছু ক্যাকটাস গাছ আছে। সাফা এই গাছ দেখে নাক ছিটকায়, তারপর বলে, আপনি এমন খরচ কেন জানেন? নিভ্র ভ্রু কুচকে তাকায়, সাফার সাথে সাথে শাসনের সুর তুলে বলে, এভাবে তাকাবেন না একদম। আপনার ছাদে বেলকনিতে এত এত ক্যাকটাস কেন?
হুম, কি ফালতু গাছ! আপনি গোলাপ লাগাতে পারেন না বেলকনিতে? আমি বলি শুনুন, সাদা গোলাপ লাগাবেন, ওরাই বেশি সুন্দর দেখতে, দেখলেই শান্তি শান্তি লাগে, বুঝলেন? নিভ্র বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়, যেন সাফার ঘর আর সে রুম সাজানোর কাজ করে। সাফা এবার বলে, আচ্ছা আমি যাই, আপনি তো আলাদা থাকেন, তাই আপনাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু যা বলে গেলাম তা মনে থাকে যেন। সাফা হাঁটা দেয়, রুমে এসে মাথা কাত করে বলে, আপনি ছবি আঁকতে পারেন? হুম। একদিন আমার একটা ছবি এঁকে দিন, এখন না, অন্য একদিন, ঠিক আছে? নিভ্র চোরের মতো করে তাকায়। সে তো সাফার ছবি আগেই এঁকে ফেলেছে। সাফা যদি এখন কাপড়টা উল্টে দেয়, তখন তো তার কপালে কি আছে কে জানে। এই মেয়ে যদি আবার তার মাথায় ফাটিয়ে দেয়। সাফা হেঁটে চলে যায়। নিভ্র চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচল সে। তবে তা বলতে ইচ্ছে হয়েছে সাফাকে, আর একটু থাকা যায় না? আর একটু ঝগড়া করলেই তো হয়, আর একটু শাসনে সুর তুললেই কি এমন হবে? কিন্তু নিভ্রর দ্বারা তা বলা আর হলো না। সাফার খুশি লাগছে নিভ্রকে জব্দ করতে পেরে, তার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সাফা মিটিমিটিয়ে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নামে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।